শান্ত হও, এভাবে নিজেকে আঘাত করো না। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। প্লিজ নিজের কোনো ক্ষতি করো না। তুমি কি চাও? আমি মুক্তি চাই। তুমি আমার থেকে মুক্তি পেলে তুমি কি শান্তি পাবে? হ্যাঁ। ঠিক আছে, তোমাকে আমি 1 মাস সময় দিব। তুমি এই 1 মাসে আমার ওয়াইফ হয়ে থাকবে না। তুমি যদি এই 1 মাসে আমাকে ছাড়া ভালো থাকো তাহলে আমি তোমাকে মুক্তি দিব। আজ থেকে তুমি আমার স্ত্রী না, আর আমি তোমার স্বামী না। তুমি আমার কাজিন আর অফিসের বস হয়ে থাকবে। ওকে। ঠিক আছে, তাহলে তুমি তোমার রুমে চলে যাও, আমি আমার রুমে থাকবো। ওকে। আরব রুমে চলে গেল। ইনায়া আরফের সাথে রুমে গিয়ে খুশি হয়ে আলমারি থেকে পোশাক বের করে নিল। সব করে রুমে চলে যেতে নিলে যেই দরজা থেকে বের হতে যাবে ইনায়া পা আটকে গেল। ইনায়া পিছনে তাকালে দেখে আরব নিচের দিকে তাকিয়ে বসে আছে। ইনায়া পুরো রুমে তাকিয়ে চোখ বুলিয়ে বের হয়ে গেল। আরব ওয়াশরুমে চলে গেল। 5 দিন পর রাত 3টায় ইনায়ের ঘুম ভাঙলে ইনায়া রুম থেকে বের হয়ে আরাফের রুমের দিকে তাকাতেই অবাক হয়ে দেখল আরাফের রুমে লাইট জ্বলছে। ইনায়া মনে মনে ভাবতে লাগলো, আরাফ ঘুমায় নাই, এত রাতে ওই জেগে কি করে? ওই তো রাত জাগতো না। ওর রুমে যাব নাকি? না থাক, ও যা ইচ্ছা করুক, তাতে আমার কি? ইনায়া কথাগুলো বলে নিচে চলে গেল। আরাফের গলা শুকিয়ে আসলে আরব বই রেখে পানির বোতল নিয়ে বের হলো। নিচে যেতে আরব দেখে রান্নাঘরে লাইট জ্বলছে। আরব আস্তে আস্তে রান্নাঘরে গিয়ে ফ্রিজ খুলে বলল, কে? আরফের কণ্ঠে ইনায়া বোতল বের করে। আরফের দিকে তাকাতে ইনায়া ভেবে চাকা খেয়ে বলল, তুমি এত রাতে খালি গায়ে কেন? ইনায়ের কথাটা বলে সাথে সাথে ঘুরে দাঁড়ালো। আরব পানি বোতলে পানি ভরতে ভরতে বলল, গরম লাগছে বেশি, এসি চালালে শীত লাগে, তাই বিরক্ত হয়ে টি শার্ট খুলে ফেলছি। আগে তো কখনো দেখলাম না। আর এত রাতে জেগে কেন আছো? সেইটা আমার ব্যক্তিগত ব্যাপার, এখন এসব জিজ্ঞেস করার কোনো অধিকার তোমার নাই। আরফের কথা শুনে ইনায় নিজের অজান্তে কথাগুলো মেনে নিতে পারল না। ইনায় আরফের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। আরফের ফোন বেজে উঠলে আরফ লাউড স্পিকারে কলটা দিয়ে কথা বলতে লাগলো আর নুডলস রান্না করার জন্য প্রস্তুতি নিতে লাগলো। ওই পাশেই মেয়েটা বলল, কবে দেখা করবে আমার সাথে? যেদিন তুমি চাও। আগামীকাল তাহলে আসো। আগামীকাল ওকে, তুমি যেহেতু বলছো আমি যাব। কোথায় দেখা করবে? আমাদের চিরচেনা জায়গাটাতেই আসো। আমারও তো সময় হবে না তুমু। অনেকদিন পর তোমার মুখে তুমু ডাক শুনে কলিজাটা যেন কেঁপে উঠলো। ওকে, তাহলে আর বলবো না। না বলো, মনটা শান্তি লাগছে। বাই দ্য ওয়ে, তুমি মনে হয় নুডলস রান্না করছো। তুমি কেমনে বুঝলে? আমি তো জানি, এত রাত পর্যন্ত জেগে কথা বলছো যেহেতু আমার সাথে, সেহেতু তোমার খিদা লাগছে। দুইজন হেসে কথা বলতে লাগলো। ইনায়ের আগে বোতল চেপে ধরলো। ইনায় মনে মনে বলতে লাগলো, তার মানে ওই মেয়েটার সাথে এত রাতে কথা বলছে আর খালি গায়ে, তার মানে ছি, এত নোংরা আমি তো ভাবতেই পারছি না। ওই এত খারাপ হতে পারে? বউ থাকতে ওই অন্য মেয়ের সাথে ঘৃণায় গা গুলিয়ে আসছে। ইনায় মনে মনে উল্টাপাল্টা চিন্তা করতে লাগলো। আর এদিকে আরাফ রান্না শেষ করে বলল, থাকো, নুডলস রান্না শেষ প্রায়, খেয়ে নেই। আমাকে দেবে না? না, আমি একাই খাবো। সকালে রান্না করে আমার জন্য নিয়ে এসেছো? ওকে যাও, বাই। এখন ঘুমাও, আমি খেয়ে ঘুমাবো। ঠিক আছে। তমা কল কেটে দিলে আরাফ ফোনটা পকেটে রেখে যে পিছনে তাকাতে যাবে দেখে ইনায় রেগে তাকিয়ে আছে। আরাফ বলে উঠল, খাবে নাকি? এখন আমি বুঝলাম, একটা ছেলেকে বিয়ের পরে স্পর্শ করতে না দেওয়ার পরে সে ঠিক থাকে কিভাবে। আমাকে কেন কিছু বলে না? কারণ বাহিরে তো চাহিদা মেটানোর মানুষ আছেই। এই জন্যই তো বলি, তুই এত খারাপ, ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে। ছি। ইনায় আরাফের কাছে গিয়ে মারতে যাবে, সাথে সাথে আরাফ হাত ধরেই হেসে বলল, তুমি আমার কাজিন, এখন 1 মাস তুমি আমার কাজিন, আমি তোমার কাজিন। আমরা কোনো স্বামী স্ত্রী থাকবো না, ভুলে গেছো? আমার মন ইচ্ছে আমি চলি, তুমি তোমার মতো। আরাফের কথা শুনে ইনায় রেগে বলল, রাখ তোর কাজিন, আমরা বিবাহিত, এটাই আসল কথা। মুখে বলে হইল তুই লুচ্চা, কুত্তা, বিড়াল। তুই বউয়ের আড়ালে অন্য মেয়ের সাথে ভাবতেই ঘৃণায় গা গুলিয়ে আসছে। ভালো মানুষের আড়ালে এত জঘন্য।
আরাফ ইনায়াকে সরিয়ে দিয়ে দিল। আরাফ বলে ওঠে, 1 মাস তোমার কাছে সময়, তুমি ভালোভাবে চিন্তা ভাবনা করো। যাই হোক, খাবে কি? তাহলে তোমার জন্য বাটিতে দিব। আরাফ বাটিতে দিলে ইনায়া রেগে এক আছাড় দিয়ে বাটিটা ভেঙে ফেলল। আরাফ চমকে উঠে বলল, কি করলে? সবাই জেগে যাবে তো। ইনায়ের আগে চিৎকার করে বলল, সবাই জেগে যাক, তাতে আমার কি? আর জেগে সবাই আসুক, সবাই তো আমাকে খারাপ বলে, আমি ভালো না, আমি বেয়াদব, তোর আসল রূপ দেখুক। আরাফ কিছু বলতে যাবে, সাথে সাথে বসার ঘরে লাইট জ্বলে ওঠে। সবাই উঠে আসলো। ইনায়ের চিল্লাপাল্লা শুনে সবাই রান্নাঘরের দিকে ছুটে আসলো। ইনায়ের আম্মু বলে ওঠে, আরাব বাবা, কি হয়েছে? ইনায়া, তুই আবার আরাব বাবার সাথে এত রাতে ঝামেলা কেন করছিস? আমি ঝামেলা করছি নাকি তোমার ভদ্র নম্র ভাতিজা অনেক ভালো মানুষ, ওই যে একটা লুচ্চার হেড, আমি থাকতে অন্য মেয়ের সাথে, ছি, ঘৃণা আসছে। ওকে আমরা ভালো ভাবতাম, আর ওই জঘন্যতম একটা ছেলে। কি করছে? আরাফ, কি করছোস? তোমার ছেলে এত রাতে দেখবে কার সাথে কথা বললো। ইনায়া আরাফের ফোন কেড়ে নিয়ে তমার নাম্বারে কল দিল। কল রিসিভ হতেই তমা বলে ওঠে, কি ব্যাপার, আবার কল দিলে? অনেক রাত হয়ে গেছে, ঘুমাও যাও। আমি ঘুমাবো, সকালে তো দেখা হবে। যাও ঘুমাও, আর আমার জিনিস নিয়ে আসো, ওকে? ইনায়া সাথে সাথে কলটা কেটে দিয়ে বলল, আর কিছু প্রমাণ লাগবে? তোমার ভদ্র নম্র ছেলে আমি রুম থেকে বের হতে না হতেই এসব চলছে। একটা মেয়ের সাথে এত রাতে কথা বলার মানে বোঝো? আর মেয়েটার সাথে কত দিনেরই বা রিলেশন, আল্লাহ ভালো জানে। আমি শুধু ভাবি আমি ওকে কাছে আসতে দেই না, অথচ কখনোই আমার উপরে জোর খাটায় না। ওই আসলে ভালো, আসলে তো তলে তলে সে অন্য মেয়ের সাথে নিজের চাহিদা মিটিয়ে নিচ্ছে। আমি যতদিন ছিলাম খালি গায়ে কোনোদিন দেখলাম না, আর আজ নিজেই দেখছো। ইনায়ের কথা শুনে আরাফ ফোন কেড়ে নিল। আরাফের আম্মু রাগে সজোরে থাপ্পড় মেরে দিল। আরাফ গালে হাত দিয়ে সামনে জনের দিকে তাকালো। রাফি বলে ওঠে, ভাই, তুই এমন জঘন্য কাজ কিভাবে করলি? তোকে দেখে তো বোঝাই যায় না। সব সময় আমরাই নাকি বকাঝকা করতাম, অথচ তুই তো তলে তলে এইসব করস। ছি। আরাফ কিছু না বলেই নুডলসের বাটিটা নিয়ে বসার ঘরে চলে গেল। আরাফ সোফায় বসে নুডলস খেতে লাগলো আর ফোনে কার্টুন চালু করে দেখতে লাগলো। ইনের আব্বু আম্মু, রাফি ওর আম্মু অনেক কিছু বলতে লাগলো। আরাফ কোনো কথা বলল না। ইনায় বলে ওঠে, কতটা বেহায়া ওই, এমন ভাব করছে যেন কিছুই হয় নাই। ওই এইভাবে আমাদের থেকে কত কিছু লুকাচ্ছে। আমার নিজের প্রতি ঘৃণা লাগছে। এই কয়েকদিনে আমি কিনা ওর জন্য কষ্ট পাচ্ছিলাম। ওই তো আসলে চরিত্রহীন একটা ছেলে। আরাফ, ওই মেয়েকে ব্লক করে দে। আজ থেকে তোকে কোনো ফোন দেওয়া হবে না। তুই এত নোংরা। ইনায়ের আম্মু বাজে কথা বলে রাফির ওয়াইফ সহ্য করতে না পেরে বলল, ব্যাস, সবাই চুপ করবেন। আরাফ, তোমার সাথে তোমার যোগাযোগ কিভাবে হইল? কবে থেকে কথা বলছো তুমি? 4 দিন। দেখা করবে তুমি? হুম। আমিও যাব। দরকার নাই। ভাবি, আপনি ওই মেয়েকে চেনেন? হ্যাঁ চিনি। ইনায়া, তুমি ওর বউ হওয়ার যোগ্যতা রাখো না। তুমি সবকিছু নিয়ে চিল্লাপাল্লা করো, কোনো কিছু বুঝতে চাও না। সব সময় এত বেশি কেন বুঝো? কোনো কিছু চেনা ভাবনা করে কথা বলতে পারো না। তুমি আরাফের 4 বছরের বড়, তারপর বাচ্চাদের মতো কাণ্ড করো। আপনার স্বামী যদি এমন কিছু করত, তখন আমি কি করতেন? আপনি আমার সাথে খারাপ ব্যবহার করেছেন, আমি আপনার থেকে এটা আশা করি নাই ভাবি। সব সময় ভালো কিছু আশা কেন করো? তোমার পাগলামি 1 বছর ধরে দেখে যাচ্ছি। আর না, ব্যাস শান্ত হও। আর তোমাকে তো ওই বললো 1 মাস তোমরা কাজিন হয়ে থাকবে, তাহলে এত সিন ক্রিয়েট কেন করছো? ওই যা ইচ্ছে তাই করুক, আর তুমি যা ইচ্ছে তাই করো। ইনায়া কিছু বলতে যাবে, আরাফ চলে গেল। ইনায়া কান্না করতে করতে বলল, ভাবি, আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না। প্লিজ বোন, তোমার আমি পায়ে ধরি, আরাফকে শান্তিতে থাকতে দাও। আরাফকে তুমি নিজের মতো গড়ে নাও, ওই তোমার মতো গড়ে উঠবে। ওকে আর কষ্ট দিও না। রুহি কথাগুলো বলে সোফায় বসে কান্না করতে লাগলো। রুহির কান্নার বিষয়টাই সবাই অবাক হয়ে গেল। রুহিকে বাচ্চাদের মতো কান্না করতে দেখে সবাই যেন হতভম্ব হয়ে গেল। রুহি কান্না করতে করতে বলল, ইনায়া, তুমি আরাফকে ভালোবাসলে ঠকবে না। আরাফকে তুমি একবার সুযোগ দিয়ে কাছে টেনে নাও। দেখো, ওর মতো ভালো স্বামী তুমি একটাও পাবে না। তুমি আর অশান্তি করো না, ওর ভেতরে পুড়ে ছাই হয়ে যায়, যেইটাই কারো চোখে পড়ে না। আমি বুঝি ওর ভেতরে কতটা পুড়ে ছারখার হয়। তুমি দয়া করে ওকে বুঝো। তুমি ওকে হারালে পস্তাবে ইনায়া। তুমি খাঁটি সোনা হারিয়ে ফেলো না। আমায় আর তুমি কিছু জিজ্ঞেস করো না।
রুহি কথাটা বলে কান্নায় কষ্টে সামনে থাকা গ্লাসে নিজের কপালের সাথে বাড়ি মারলে সবাই যেন চমকে উঠল। রাফি রুহি বলে চিৎকার দিল। রুহি অজ্ঞান হয়ে গেল। রুহিকে রাফি কোলে নিয়ে রুমে চলে গেল। ওর সাথে সবাই পিছন পিছন যেতে লাগলো। আরাফ রুহিকে ডাকার শব্দ শুনে চমকে উঠল। আরাফ রুম থেকে বের হয়ে দেখে রুহিকে রাফি রুমে নিয়ে গেল। রক্তের ফোঁটা ফ্লোরে দেখে চমকে উঠল। আরাফ তাড়াতাড়ি করে গিয়ে রুহির দিকে তাকিয়ে তাড়াতাড়ি করে গিয়ে রাফিকে সরিয়ে দিয়ে মুখে পানি ছিটা দিতে দিতে বলল, ভাবি, ভাবি চোখ খুলেন। তুই সর, আমার বউ আমি দেখে নিচ্ছি। তুই আবার আমার বউয়ের দিকে নজর দিয়েছিস? তোর জন্য কেন আমার বউ কান্না করছিল এতদিন? কিছু না, হুট করে কেন তোর হয়ে এত কথা বলে নিজে মাথা আঘাত করলো? ভাইয়া, ভাবিকে মুখে স্পিকার দাও তো। অজ্ঞান হইলে কেউ মুখে স্পেয়ার দেয় নাকি? ওই দম আটকে গেছে, স্পিয়ার দাও। যা বলছি তাই করো। আরাফের ধমক শুনে রাফি তাড়াতাড়ি করে স্পিয়ার দিল। রুহি জোরে নিঃশ্বাস নিয়ে আরাফ বলে চিৎকার দিলে আরাফ রুহির হাত ধরে বলল, ভাবি। রুহি সোজা আরাফকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আরাফ তুমি ঠিক আছো? তোমার কিছু হয় নাই তো? তোমার কিছু হইলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। রুহির কথা শুনে সবাই অবাক হয়ে গেল। ইনায়া রেগে গিয়ে আরাফের হাত ধরে টান দিয়ে তুলে গালে সজোরে থাপড় মেরে দিল। ইনায়া বলে ওঠে, ছি, শেষমেশ কিনা তুমি ভাবির সাথে। ইনায়া আর কিছু বলার আগে আরাফ সজোরে থাপড় মেরে দিয়ে রাগে লোক নিয়ে নিজের ঠোঁটে আঙুল দিয়ে বলল, চুপ। ইনায়ার সাথে সাথে সবাই থমকে গেল। ইনায়া গালে হাত দিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে থাকলো। আরাফ রুহির কাছে বসে হাত ধরে বলল, ভাবি, আমি ঠিক আছি। আপনি দুঃস্বপ্ন দেখেছেন, আমি স্বপ্ন ঠিক আছি। আমাকে দেখেন, আমি একদম ঠিক আছি। আরাফের দিকে তাকিয়ে ভালোভাবে সারা শরীর দেখে রুহি বলল, ও আরাফ, তুমি ইনায়ার গায়ে হাত তুলে কেন? সরি, ওই আমাদের নামে নোংরা কথা বলতে নিয়েছিল। আমাদের ব্যবহারে ভাবা স্বাভাবিক, আমি ওকে বুঝে নিব। সরি বলো। আরাফ উঠে ইনায়াকে বলল, সরি, বাট তুমি আমাকে আর ভাবিকে নিয়ে কোনো বাজে কথা বলো না। আমি শুধু মনে রাখো, আমি ওনাকে আমার বড় বোনের জায়গা দিয়েছি, আর উনি আমাকে ভাই প্লাস নিজের সন্তানের মতো ভালোবাসে। তুমি প্লিজ মাথায় রেখো, যত ইচ্ছে আমাকে বকাঝকা করো, অপবাদ দিও, বাট ভাবির সাথে আমার কোনো নোংরা সম্পর্ক জড়িও না। আরাফ কথাগুলো বলে ইনায়ের গালে হাত রাখতে ইনায় ভয়ে চমকে উঠল। ইনায়ের গালে হাত আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলল, সরি, গালটা একদম লাল হয়ে গেছে, এই জন্য আমি রাখতে চাই না। আমাকে আর রাগাও না। আরাফ কথাগুলো বলে ইনায়ের গালে হাত বুলিয়ে চলে গেল। আরাফের আম্মু সোফায় বসে পড়ল। ইনায়ের আম্মু বলল, আমি এইটাই কি দেখলাম? এইটা কি সেই আরাফ? এই আরাফকে তো আমি চিনতে পারছি না। আমি নিজেই তো আমার সন্তানকে চিনতে পারছি না। আমি যেন ঘোরের ভিতরে আছি, আমার মাথা ঘুরাচ্ছে। ইনায়া, তোমাকে আমি কিছু কথা বলবো, তুমি দয়া করে আমার কথাগুলো শুনবে, বাট কোনো প্রশ্ন করবে না। বলো। কি কথা? রুহি সবার দিকে তাকাতে সবাই রুম থেকে চলে গেল। ইনায় রুহির পাশে বসলে রুহি বলল, তুমি মন থেকে একটা কথা বলবে? কি কথা? তুমি কি আরাফকে ভালোবাসো না? তুমি কি সত্যি আরাফকে ছেড়ে দিতে চাও? জানি না। ভালোবাসা না হইলে তুমি তোমার সাথে কথা বলা নিয়ে এত রিয়্যাক্ট করতে না। তুমি অবশ্যই ভালোবাসো। যদি ভালোবাসো তাহলে নিজের ভালোবাসার মানুষটাকে নিজের করে নেওয়ার চেষ্টা করো, না হলে অন্য কেউ নিয়ে চলে যাবে। নেওয়ার মানুষের অভাব নেই, সময় থাকতে ওকে নিজের করে নাও। আর যদি ভালো না বাসো তাহলে তো হয়ে গেল। আপনার সাথে তো আরাফকে তেমন কথা বলতে কখনো দেখি নাই। আজ হঠাৎ করে দুইজন এইভাবে নিজেদের প্রতি এত টান কেন? আর আপনিই বা কেন আরাফের জন্য নিজের মাথায় আঘাত করলেন? যা হওয়ার হবে, সময় হলে জানবে। বাট আমি নিজেকে আর এভাবে নিতে পারছি না। আল্লাহ আমাকে নিয়ে গেলে আমি বেঁচে যাই, আমি মরতেও পারছি না। আরাফকে এমন কাউকে হাতে তুলে দিব যে ওকে ভালো রাখবে, ভালোবাসবে। এমন কাউকে পেলে আমি শান্তিতে মৃত্যু বরণ করতে পারবো। এইসব কেমন ধরনের কথা? আপনারা কি অনেক আগে থেকে একে অপরকে চেনেন নাকি? হ্যাঁ চিনি, আরাফকে আমি আগে থেকে চিনি। আরাফ আমার ফুফাতো ভাই ছিল। কি? তার মানে আপনি ওর পালিত বাবার বোনের মেয়ে? হ্যাঁ, আমার উপরে দায়িত্ব দিয়েছে 3 জন মানুষ। আরাফকে ভালো রাখার দায়িত্ব আমার, যার কারণে আমি এখানে এসেছি বিয়ে করে, যাতে আরাফকে চোখে চোখে রাখতে পারি। হোয়াট? 3 জন মানুষ মানে? 2 জন ওর বাবা মা, আর একজনের কথা আমি তোমাকে বলতে পারবো না। কেন? কাউকে বলো না আমি কে। তোমাকে আমি বিশ্বাস করে বললাম,
সব বুঝলাম। আপনার ফ্যামিলি আর আরাফের ফ্যামিলির সবাই তো আগুনে পুড়ে মারা গেছে, তাই না? হ্যাঁ, আমি আর আরাফ বেঁচে আছি। ভাবি, আমি বুঝতে পারছি আপনার মনে কি চলছে। ভাবি, মাথায় ব্যান্ডেজ করে দিই? ইনায়া রুহির মাথায় ব্যান্ডেজ করে দিতে লাগলো। এদিকে রুহি ভাবতে লাগলো। ফ্ল্যাশব্যাক। আপু, ওই আরাফকে কিন্তু আমি মেরে ফেলবো। ও আজকেও আমার জামা পুড়িয়ে দিয়েছে। তোদের সব সময় এত ঝামেলা কেন লাগে? চল এখন মামির কাছে বিচার দিব। ওয়েট, জামা নিয়ে চাই, না হলে তো মামি বিশ্বাস করবে না তার গুণধর ছেলে এসব করেছে। মীরা জামাটা নিয়ে রুহির সাথে তিনতলায় উঠে পড়লো। বসার ঘরে গিয়ে দেখে আরাফ নুডলস খাচ্ছে আর ভিডিওতে কার্টুন দেখছে। রুহি জোরে জোরে চিৎকার করে বলল, তোর সমস্যা কি? তুই প্রতিদিন আমার বোনের সাথে কি শুরু করছস? রুহি, কি হয়েছে রে? মামি দেখো, তোমার ছেলে আমার প্রিয় জামাটাই পুড়িয়ে দিয়েছে। মীরা কথাগুলো বলে কান্না শুরু করে দিল। আরাফের দিকে তাকাতে আরাফ বলে ওঠে, আম্মু, আমি আগে ঝামেলা করি নাই, ওই আমার শার্ট পুড়িয়ে দিয়েছে আগে, তারপর আমি করছি। ওয়েট, দেখাই। আরাফ ওর শার্ট পকেট থেকে বের করলে রুহির মামি আর রুহি তাকাতে মীরা ভেবাচাকা খেয়ে দৌড়ে পালিয়ে গেল। রুহি আস্তে আস্তে পিছিয়ে যেতে নিল। রুহির মামি জোরে চিৎকার দিয়ে রুহি দৌড়ে পালিয়ে চলে গেল। আরাফ রুহির মামিকে জড়িয়ে ধরে কান্না করে বলে, আম্মু, ও আমার প্রিয় শার্ট পুড়িয়ে দিয়েছে। তুমি বলো, আমি ওইটা পুড়িয়ে দিয়ে কি খারাপ কিছু করছি? না, একদম না। আমার বাবুর পছন্দের শার্ট পরছে। একবার ওর আম্মু আসুক, আমি বিচার দেব। ওই বেশি বার বাড়ছে। আরাফ ন্যাকামি করে কান্না করতে নিলে রুহির মামি সান্ত্বনা দিতে লাগলো। এদিকে রুহি রুমে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলে মীরার মাথায় ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, তুই ওর শার্ট পুড়িয়ে দিয়েছস কেন? ওর পছন্দের শার্টটা। বেশ করছি, ও আমাকে স্কুলের সবার সামনে ধরে মেরেছে, তো আমার জন্য ও আমার গায়ে হাত তুলেছে, আর আমি কিনা ওকে এত সহজে ছাড়বো? মামিকে বলতে পারতি আমি এখন আমাদের দুইজনকে পাইলে উগান্ডা পাঠাবো, আম্মুকে না বলে হয়। তোর জন্য আমি শুধু বিপদে পড়ি। আমি এর প্রতিশোধ ভালোভাবে নিব। চুপ কর। মীরা রুমে চলে গেল। মীরার আগে গজগজ করতে লাগলো। বিকালের দিকে আরাফ ছাদে বসে থেকে বই পড়ছে। মীরা ছাদে গিয়ে ফুলের টবের পানি দেওয়ার নাম করে আরাফের দিকে পাইপ দিয়ে ভিজিয়ে দিলে আরাফ রাগে পিছনে তাকিয়ে বলল, ওই পেতনি ভিজিয়ে দিলি কেন? আমি কই ভিজে দিলাম? আমার চোখে কি যেন পড়ছে, তাই চোখ ডলতে ব্যস্ত আমি। ইচ্ছে করে দিয়েছস আমি ও চোখ ডলতে ডলতে ব্যস্ত হব? আরাফ কথাগুলো বলে সোজা মীরার কাছে গিয়ে পাইপ নিয়ে টানাটানি করতে করতে দুজনেই ভিজে গেল। মীরার আগে আরাফের গলা চেপে ধরতে দুইজন পা পিছলে পড়ে গেল। মীরা আরাফের উপরে পড়ে গেল। আরাফ জোরে চিৎকার দিল। মীরা তাড়াতাড়ি করে ঠোঁট জোড়া নিজের করে নিল। আরাফ চুপ হয়ে গেল। আরাফ চোখ দুটো বড় বড় হয়ে গেল। রুহির মামি দৌড়ে এসে বলল, আরাফ বাবু, কি হয়েছে তোর? মামির কণ্ঠ শুনে দুজন তাড়াতাড়ি উঠতে গিয়ে আবার ঠাস করে পড়ে গেল। মামি উপরে উঠে বলে, আরে হচ্ছেটা কি? তাড়াতাড়ি করে পাইপের পানি বন্ধ করে দিল। মামি কাছে আসলে দুজনের হাত ধরে তুলে নিল। আরাফ মীরার মাথায় থাপ্পড় দিয়ে বলে, বিড়াল কোথাকার! কুত্তা, আমাকে মারলি? তোকে তো আমি। আরাফকে মারতে যাবে আরাফ ভেঙচি কেটে দৌড়ে পালিয়ে গেল। মীরা রাগে বলল, মামি, তুমি এখন হাসছো কেন? নিজের ছেলে মারলে হাসো, আর আমি কিছু করলে আগুনের গোলা হয়ে যাও, তাই না? আমার ছেলের উপরে যে প্রতিশোধ নেবে না, এটার কি কোনো প্রমাণ আছে? দুজনের তো একই কাজ, একে অপরের পেছনে লাগা। দেখো কি করি ওর। মীরার আগে হনহন করে চলে গেল। আরাফ রুমে গিয়ে গোসল করতে লাগলো। আরাফ আয়নার দিকে নিজে ঠোঁট দেখতে লাগলো, আর তখনকার ব্যাপারটা মনে করতে লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। রুহি ফ্ল্যাশব্যাক থেকে বের হলে ইনায় বলল, ভাবি, আমি রুমে যাচ্ছি। আচ্ছা যাও। ইনায় রুমে চলে গেল। আরাফ কপালে হাত রেখে ঘুমিয়ে গেল। সকালে ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। আরাফ চোখ খুলে কল রিসিভ করতে ওই পাশ থেকে ধমক বলল, গুড মর্নিং। গুড মর্নিং। উঠেছো নাকি? হুম। আমি বের হওয়ার সময় তোমাকে কল দেব। ওকে। আরাফ উঠে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। গোসল করে বের হলো। রেডি হয়ে নিচে গেল। আরাফ সবার সাথে খাবার টেবিলে বসলো। আরাফ রুহির দিকে তাকিয়ে বলল, ভাবি, বলো। আমি ওইখানে যাব। কেন, কি দরকার? তুমি কি চাচ্ছ আমাকে বলবে? ওই মেয়েটার সাথে তোর আসলে সম্পর্ক আছে? আরাফ, ইনায়া একটাই কাজ আছে, তুমি ইনায়াকে নিয়ে যাবে। সবার আগে বউয়ের কাজগুলো গুরুত্ব তোমার দেওয়া উচিত, তারপর বাকি সব। আপাতত 1 মাস আমি কোনো দায়িত্ব পালন করতে পারবো না।
মুখ দিয়ে বলে হইল নাকি? আমি কোনো কথা শুনতে চাই না। তুমি ইনায়াকে নিয়ে যাবে। পারবো না নিতে, আমি একা যাব। আর বলছি তো 1 মাস ওর মতো থাকবো। যদি পারে তাহলে ডিভোর্স হবে, আর না পারলে হবে না। রুহি বারবার ইনায়াকে নিয়ে যেতে বলতে লাগলো। আরাফ বারবার না করলে রুহি রাগ কন্ট্রোল করতে না পেরে রুহি হাত টেবিলের উপরে হাত রাখলো। পুরো টেবিল কেঁপে উঠলো। সবাই যেন রুহির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। রুহি রেগে বলে উঠলো, আমি কোনো কথা শুনতে চাই না। ইনায়া ছাড়া কোনো মেয়েকে আমি আসতে দিব না। তোমা তো দূরের কথা, তোমাকে আমি মেরে ফেলবো। আমি যা বলি তাই করব। ওই আবার তোমাদের দুইজনের মাঝে ফিরে আসছে। আমি ইনায়াকে আমার বোনের মতো ভালোবাসি। আমি ইনায়াকে কষ্ট পেতে দিব না। আমি ওর মাঝে মীরাকে খুঁজে পাই। রুহির মুখে মীরার নাম শুনে আরব যেন কাঁপতে লাগলো। আরবের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আরব নিঃশ্বাস নিতে কষ্ট হতে লাগলো। আরবের চোখের সামনে ভেসে উঠতে লাগলো ফ্ল্যাশব্যাক। আরাফ, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে অনেকবার বলতে চেয়েছি, পারি নাই। আজ বলে দিলাম। আপু, তোমার হাতে আমার আরাফকে রেখে গেলাম। আপু, ওকে ভালো রেখো। ও যেন কোনো কষ্ট না পায়। আপু, ওকে এমন কারো হাতে তুলে দিও সে যেন ওকে ভালোবাসে। আমি তো ওকে নিজের করে নিতে পারলাম না। আপু, তুমি ওকে দেখে রেখো। আমি ওর মাঝেই বেঁচে থাকবো। ও হাসলে আমি হাসবো। ও কাঁদলে মনে করবে আমি কাঁদছি। ও কষ্ট পেলে আমিও কষ্ট পাবো। মীরা কথাগুলো বলে চোখ বন্ধ করে ফেললো। মীরার সহ্য শক্তি যেন ছেড়ে দিল। আরব জোরে চিৎকার দিয়ে বলে উঠল, মীরা। আরব মীরা বলে জোরে চিৎকার দিলে ইনায়ারা সবাই চমকে উঠল। আরফের কাছে এসে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। আরব চিৎকার করে বলতে লাগলো, আপু, মীরাকে বলো আমাকে ছেড়ে না যেতে। আমি মীরাকে আর জ্বালাবো না, আমি আর মারবো না। আপু, ওকে ছেড়ে যেতে না করো। আমি আর কখনোই ওকে জ্বালাবো না। ও যা বলবে আমি তাই করব। আমি আর ওর চুল কেটে দিব না, ওর জামা পরিয়ে দিব না। আমি কিছু করব না। ওকে চলে যেতে না করো। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আরাফ, এসব কি জানতা বলছিস? আরাফ, শান্ত হ। আরাব, শান্ত হও। আরাব, ভাবনা জগৎ থেকে বের হও। আরাব, বাস্তবে ফিরে আসো। আরাব, মীরা আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আমি ওকে ভালোবাসি। আপু, ওকে বলো না ওকে আমিও ভালোবাসি। আরব কথাগুলো বলে পাগলামি করতে লাগলো। রুহি সবাইকে সরিয়ে দিয়ে আরফের ঘাড়ের পাশে একটা মারলে সাথে সাথে আরফও অজ্ঞান হয়ে গেল। আরফের আম্মু রেগে গিয়ে কিছু বলার আগে রুহি বলে, রাফি, ধরো ওকে, রুমে নিয়ে যেতে হবে। রাফি আরফের আব্বু ধরে নিয়ে যেতে লাগলো। সবাই আরফের পিছন পিছন রুমে গেল। আরফকে শুয়ে দিলে ইনায় বলে ওঠে, ভাবি মীরাকে? আর ওই এসব কি বললো? মীরাকে ভালোবাসে মানে? মীরা কে ভাবি? রুহি, আরাফকে তুমি আগে থেকে চেনো? রুহি, আরাফকে তুমি আগে থেকেই চেনো। আরাফ এমন কেন? ওই এত চুপচাপ শান্ত একটা ছেলে হঠাৎ করে এমন কেন করছে? আর মীরাকে তুমি কি সত্যি আগে থেকে ওকে চেনো? আরফের পকেট থেকে ফোনটা বাজতে লাগলো। রুহি ফোনটা বের করে কল রিসিভ করে বলল, তমা। তমা কেঁপে উঠলো ভয়ে। তমা তোতলাতে তোতলাতে বলল, রুহি আপু, তুমি বেঁচে আছো? কথাটা বলে সাথে সাথে তমা কল কেটে দিল। আরাফের দিকে তাকিয়ে বলল, সবাই চিন্তা করবেন না, কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসবে। ভাবি, আমার কথার উত্তর কেন দিচ্ছেন না? মীরা কে? আরাফ কাকে ভালোবাসে? এমন চিৎকার কেন করলো? সবাই চেপে ধরলো। রুহি সহ্য করতে না পেরে বলল, মীরা আমার বোন। ইনার সাথে সবাই থমকে গেল। রাফি বলে ওঠে, তোমার ছোট বোনকে ওই কিভাবে চিনল? আর তোমার ফ্যামিলির তো কেউ বেঁচে নাই? হ্যাঁ, নাই। আমি আরাফের ফুফাতো বোন ছিলাম। আরাফের পালিত বাবা মা আমার মামা মামি ছিল। কি, তুমি তাহলে শাইলার মেয়ে? তুমি আর আরাফ শুধু বেঁচে আছো, বাট মীরা তোমার ছোট বোন ছিল। রুহি, তাহলে তো তুমি জানো সব কিছু। হঠাৎ করে এমন কি হইল যে আগুন লেগে গেল?
ওইখানে আগুন একা লাগে নাই, কেউ ইচ্ছে করে লাগিয়ে দিয়েছিল। সেদিন মীরার জন্মদিন ছিল। আমি আর আরাফ গিফট কিনতে গিয়ে বেঁচে যাই। যখন বাসায় আসি তখন দেখি আগুন চলছে বাড়িতে। আরাফ আমি দৌড়ে গিয়ে ভেতরে গেলে মামি মামা মীরা জীবিত ছিল। মামা মামি শুধু আমাদের নিজের খেয়াল রাখার কথা বলে ওইখানে নিঃশ্বাস ত্যাগ করে। রুহি সব খুলে বলে। সবার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। ইনায়া আরাফের কাছে গিয়ে মুখে হাত রেখে বলে, এই মানুষটার ভেতরে এত কষ্ট জমে আছে অথচ দেখে বুঝতে পারি নাই। ভাবি আমি কথা দিচ্ছি, আমি আরাফকে এই ট্রমা থেকে বের করে নিয়ে আসব। আমি মীরার থেকেও অনেক বেশি হয়তো ভালোবাসতে পারবো না, কিন্তু চেষ্টা করব। বোন, তুমি সত্যি আরাফকে ভালোবাসবে? হ্যাঁ, আমি আরাফের হাত কখনোই ছাড়বো না। যতদিন বেঁচে আছি ততদিন আমি ওর পাশে থাকবো। বোন, ওই অনেক রাগী দুষ্টু প্রকৃতির মীরা ওর সাথে কখনোই পড়তো না, অথচ ওরা একে অপরকে সব সময় বিপদে আপদে পাশে থাকতো। দুইজন একে অপরকে অসম্ভব ভালোবাসতো। মীরা ভয় পেত ওকে ভালোবাসার কথা বলে ওই যদি মেনে না নেয়, ওকে নিয়ে মজা নেই, সেইটা ভেবে কখনোই বলে নাই। আরাফ সেম একই ভয় পেত। আরাফের ব্যাপার আমি জানলেও মীরার ব্যাপার ডায়েরি থেকে সব জেনেছি। আর লাস্টের দিকে ওই নিজের ভালোবাসা প্রকাশ করে। আরাফ আমি প্ল্যান করেছিলাম ওকে সারপ্রাইজ দিব, উল্টে আমার সারপ্রাইজ হয়ে গেলাম। রুহি কান্নায় ভেঙে পড়লে আরাফের আম্মু বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলো, কান্না করো না, তুমি আমাকে আগে তো পরিচয় দিতে পারতে। আমাকেও তো বলতে পারতে রুহি, তুমি তো আমাকেও বলো নাই। আর আরাফের জন্য তুমি আমাকে বিয়ে করছো? হ্যাঁ করেছিলাম, বাট আমি তোমাকে এখন সত্যি ভালোবাসি। আচ্ছা, আমি অফিসে যাব। রাফি চলে গেল। আরাফের আম্মু ইশারা করলে রুহি চলে গেল, সাথে সবাই চলে গেল। ইনায়া আরাফের মিনি লাইব্রেরির ভিতরে কিছু খুঁজতে লাগলো। একটা পিক পেল, সেখানে আরাফ আর একটা মেয়ে আছে। আরাফ মেয়েটার চুল ধরে আছে, মেয়েটা আরাফের কোমরে পা দিয়ে আছে আর চুল ধরে আছে। পিকটা দেখে ইনায়ের হাসি আসলেও চোখের কোণায় পানি চলে আসলো। ইনায়া ভাবতে লাগলো, তাহলে এই সুইট মেয়েটা মীরা ছিল? এই অল্প বয়সে এইভাবে অপূর্ণতা নিয়ে মারা গেল। বোন, তোমাদের জন্য অনেক কষ্ট হচ্ছে। যাকে তুমি ছোট থেকে এভাবে আগলিয়ে রেখে দিলে, দিন শেষে দেখো সেই আমার হাজবেন্ড হয়ে গেছে। যাকে পাওয়ার জন্য এত কিছু লুকিয়ে রাখলে, আর আমি তাকে বিনা হিসাবে পেয়ে কত অবহেলা করেছি, বকাঝকা মায়ের পর্যন্ত দিয়েছি। ইনায়া আরাফের দিকে তাকাতে আরাফ নড়ে উঠল। ইনায়া তাড়াতাড়ি করে ছবিটা বইটার ভিতরে রেখে দিল। আরাফ ঘাড়ে ব্যথা অনুভব করলো। আরাফ উঠে বসলে ইনায়াকে দেখে বলো, কি ব্যাপার, তুমি এখানে কি করো? কি আর করব, এই কয়েকদিনে তুমি চকলেট আইসক্রিম নিয়ে আসো নাই, মিনি ফ্রিজে তো গেলাম না তো। আমি খেয়ে নিয়েছি, চকলেট আছে, দাও। দিচ্ছি। আরাফ উঠে ঘাড়ে হাত বোলাতে বোলাতে ড্রয়ার থেকে চকলেট বের করে দিল। ইনায়া খাটে বসে চকলেট খেতে খেতে বলল, একটা কথা বলবো? বলো। ইনায়া কি বলবে বুঝতে না পেরে বলে উঠল, আচ্ছা, তুমি এত সুন্দর বডি কিভাবে বানালে? আর তুমি তো ফিট কেন? ইনায়ার কথা শুনে আরাফ ভ্রু কুচকে তাকালে ইনায়া বলে ওঠে, এইভাবে তাকানোর কি আছে? নেশার কিছু খেয়েছো তুমি? তোমার কি মনে হয় আমি নেশাখোর নাকি? না, তা বলি নাই। রেগে যাচ্ছ কেন? তাহলে কি? হ্যাঁ, আচ্ছা থাকো, আমাকে বের হতে হবে। আমাকে নিয়ে চলো, আমার বাসায় থাকতে ভালো লাগছে না। তোমার ফ্রেন্ড সার্কেল তো আছে, তাদের সাথে ঘুরতে যাও। আমি তোমার সাথে যাব, আমার জামাই থাকতে কেন ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাব? ইনায়ার কথা শুনে আরাফ ভ্রু কুচকে তাকিয়ে বলল, কি কানে শুনি নাই? না শোনার কি আছে? আমার জামাই থাকতে ফ্রেন্ড নিয়ে কেন ঘুরবো? তোমার মাথায় কিছু হয়েছে? সরো, বের হব। আরাফ তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গেল। ইনায়া সোজা রুহির রুমে গেলে রুহি বলল, কি হয়েছে ইনায়া, কিছু বলবে? ভাবি ওই মেয়েদের সাথে দেখা করতে গেছে। তুমি ওর পিছু নাও। পিছু নিয়ে যদি ধরা পড়ি? স্ত্রী দেখবে না তার স্বামী কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, সোজা কথা অধিকার খাটাবে। কোথায় যেতে পারে ওই? ওকে দূর চলে তো মনে গেছে। রুহি ঠিকানা দিয়ে দিল। ইনায়া রুহির গালে কিস করে রুমে গিয়ে বোরকা পরে বের হয়ে গেল। ইনায়া ড্রাইভারকে নিয়ে সোজা স্টেশন চলে গেল। ইনায়া আরাফকে খুঁজতে খুঁজতে পেয়ে গেল। ইনায়া আরাফের থেকে কিছুটা দূর টিকিট কেটে নিল। আরাফ ফোনে কথা বলছে কারোর সাথে। ইনায়াকে হাসতে দেখে মনে মনে বলতে লাগলো, ওই পেতনির সাথে এইভাবে হেসে কথা বলা বের করব। পেতনি একটা, অন্যদের সম্পর্কে ঝামেলা বাঁধিয়ে দেয়, এখন আবার আমার থেকে আমার জামাইকে কেড়ে নেওয়া বের করব। ইনায়া কথাগুলো ভাবতে লাগলো। ট্রেন ছেড়ে দিল। 3 ঘন্টা জার্নি করে দুজন ট্রেন থেকে নেমে পড়লো।
আরব স্টেশন থেকে বের হতে একজন এসে আরবকে জড়িয়ে ধরে বাইকে করে নিয়ে যেতে লাগলো। ইনায়া একটা সিএনজি ভাড়া করে ওর পিছন পিছন যেতে লাগলো। একটা পার্কের সামনে গিয়ে নামলো। আরবের পিছনে ইনায়া নেমে পড়লো। সিএনজি ভাড়া দিয়ে দিতে দেখে আরব চলে যেতে নিচ্ছে। ইনায়া আবার সিএনজিটার ভাড়া করে যেতে লাগলো আর আগে গজগজ করতে করতে বলতে লাগলো, বদমাইশ একটা, কোথায় নামবি? সিরিয়াস ভাবে নাম। আবার অন্যদিকে যাচ্ছে, গাড়ি কি পাওয়া যায়? ওইখানে অল্পের থেকে ছেড়ে দিয়ে দিচ্ছিলাম। ইনায়া আরফের পিছন পিছন যেতে একটা গলির মোড়ে ঢুকে পড়লো। ইনায়া ভাড়া দিয়ে চলে গেল। আরবের পেছন পেছন যেতে যেতে হুট করে ইনার মুখের সামনে কেউ রুমাল চেপে ধরলে অজ্ঞান হয়ে গেল। আরব পিছনে তাকাতে মেয়েটা বলে, বস হয়ে গেছে। মুখ খুলো তো, আমার পিছনে কে লাগছে দেখি। ইনায়ের মুখ খুলতে আরব চমকে গেল। আরব তাড়াতাড়ি করে গিয়ে ইনায়কে কোলে তুলে নিল। মেয়েটা অবাক হয়ে বলে, কি ব্যাপার বস, এই মেয়েটাকে এভাবে কোলে নিলেন কেন? চুপ। ইনায়কে কোলে নিয়ে সোজা আরব হোটেলে চলে গেল। ইনায় জ্ঞান ফিরলে দেখে ওই হোটেলে খাটে শুয়ে আছে। ইনায় ভয়ে কেঁপে উঠল। ইনায় দেখে ওর বোরকা শরীরে নেই। ইনায় বলতে লাগলো, আমাকে এখানে কে নিয়ে আসলো? আমি তো আরাফকে ফলো করছিলাম। উফ, ওকে আমি হারিয়ে ফেললাম, কিন্তু আমাকে এখানে নিয়ে আসলো কে? একটা ছেলে আসলে ইনায় ভয়ে ভয়ে বলতে লাগলো, কে আপনি? আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আমি তোমাকে নিয়ে এসেছি ডার্লিং, তোমাকে আমি নিজের রানী বানাতে চাই। মানে কি? আমি বিবাহিত, আমার কাছে আসলে ওইখানে মেরে দেব। জীবনেও বাপ হইতে পারবি না। দেখা যাক। আরব কথাগুলো বলে ইনায়ের কাছে এগিয়ে যেতে লাগলো। ইনায়ের ভয়ে ঢোক গিলতে লাগলো। ইনায় দৌড়ে পালিয়ে যাবে। আরব হাত ধরে টান দিলে ইনায়ের সাথে সাথে আরবের নাকে ঘুষি মারল। আরব নিজে নাক চেপে ধরলে ইনায় দৌড়ে পালাতে যাবে। সাথে সাথে আরব বলে ওঠে, ইনায়া দাঁড়াও। আরব নিজের কণ্ঠে ডাক দিলে ইনায় অবাক হয়ে পিছনে ঘুরে তাকালো। ইনায় রেগে এসে বলল, শালা, আমার জামাইয়ের কণ্ঠ নকল করস? তোর নাকে তো তোর ওই জায়গা দেওয়া উচিত। ইনায় মারতে যাবে, পায়ের মাঝখানে আরব সাথে সাথে মাস্ক খুলে বলে। ইনায় ভেবে চেকা খেয়ে গেল। ইনায় বলে উঠল, আরাফ বদমাইশ, আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। আমাকে এইভাবে ভয় দেখানোর সাহস কোথা থেকে পেলে? নাক ফুলে যাচ্ছে, এত জোরে কেউ ঘুষি দেয়? আরো জোরে দেওয়া উচিত ছিল। আমাকে এভাবে ভয় কেন দেখালে? তুমি আমাকে চিনলে কিভাবে? ওইসব বাদ, আগে বলো তুমি এখানে কেন? জামাই যেখানে আমিও সেখানে। ইনায়া, তোমার আসা ঠিক হয় নাই এখানে। যদি আমি না থেকে অন্য কেউ থাকতো, কোনো বিপদ হইতো, তাহলে কি হইতো? ইনায়া আরাফের পায়ের উপরে পা দিয়ে দাঁড়িয়ে গলা জড়িয়ে ধরে ঠোঁটে আলতো করে কিস করে বলল, যা হওয়ার হয়তো, বাট তুমি ওই পেতনির সাথে দেখা করতে গেছিলে? ইনায়া এত কাছে আসাতে আরাফের নিঃশ্বাস ঘন হয়ে যেতে লাগলো। আরাফ ইনায়াকে সরিয়ে দিয়ে বলল, এভাবে পাগলামি করবে না। ওই খাবার এসেছে, খাবার খেয়ে নাও। আমি তোমাকে স্টেশন দিয়ে আসবো। আমি গেলে তোমাকে নিয়ে যাব, না হইলে আমি তোমার সাথে থাকবো। আমার সাথে থাকা লাগবে না। তুমি এই 1 মাস রিল্যাক্সে থাকো, চিন্তা ভাবনা করো। ইনায়া আরাফের কথা শুনে সোজা ওর হাত ধরে টান দিয়ে খাটে ফেলে দিয়ে আরাফের উপরে উঠলে আরাফ কেঁপে উঠল। আরাফ বলে উঠল, আমার সাথে থাকতে পারবে কিনা? নামবো না। ইনায়া আরাফের হাত খাটের সাথে চেপে ধরে ঠোঁটে কিস করতে যাবে। আরাফ মুখ ঘুরিয়ে নিলে ইনায়া রেগে চুল মুঠো করে ধরে সোজা করে নিজের ঠোঁট জোড়া আরাফের ঠোঁটের মাঝে দিয়ে দিল। আরাফ চোখ বড় বড় করে ফেললো। আরাফ ধাক্কা দিতে যাবে, তখনই ভাবতে লাগলো, আমি চাইলে ওকে ধাক্কা দিতে পারি না। ওর অধিকার আছে আমার শরীরের প্রতিটা অংশ স্পর্শ করতে পারে। আরাফ, রাগ কন্ট্রোল করো। আরাফের ঠোঁট ছেড়ে দিয়ে বলো, এখন বুঝতে পারছো আমি কেন 1 মাস ভাবতে পারবো না? আমি কোনো 1 মাস ভাবতে পারবো না। আমি এখন বলছি আমি তোমাকে ভালোবাসি আর তোমার সাথে থাকবো। ইনায়া, তুমি আমার সাথে থেকো না, তুমি এখান থেকে চলে যাও। যাব না, তোমাকে সাথে নিয়ে যাব, না হইলে আমি এখানে থাকবো। পাগলামি কেন করছো? ইনায়া কোনো কথা না বলে ঠোঁট জোড়া আবার নিজের দখলে নিয়ে নিল। আস্তে আস্তে আরবকে মাতাল করে দিতে লাগলো। আরব সরিয়ে দেওয়ার চেষ্টা করলেই করতে পারলো না। ইনায়া আরবের শার্ট খুলে ফেলতে সাথে সাথে আরব সরিয়ে দিলে উঠে পড়তে নিবে। সাথে সাথে ইনায়া অসহায় ভাবে তাকিয়ে বলো, তুমি কি আমার অধিকার দিতে চাও না নাকি? তুমি এভাবে আমার থেকে সরে যেতে পারো না। ইনায়া, তুমি বাসায় যাও। আমি যদি এখান থেকে ফিরে যাই, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার সকল অধিকার দিয়ে দিব। বাট এখন আমার থেকে কোনো অধিকার চাও না। ইনায়া, শুনো, তোমার যা দরকার পেয়ে গেছো। এখন ভালো মেয়ের মতো এখান থেকে চলে যাও।
ইনায়া কোনো কথা না বলে সোজা আরাফের উপরে ঝাঁপিয়ে পড়লো। আরাফ সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও পরক্ষণই নিজেই কন্ট্রোল হারিয়ে যায়, ইনায়ের মাঝে হারিয়ে গেল। আরাফ মাতালের মতো কিস করতে লাগলো, ইনায় পাল্টা জবাব দিতে লাগলো। দুজন হারিয়ে গেল সুখের জগতে। দুজন একে অপরকে আদর করতে করতে ক্লান্ত হয়ে গেল। আরাফ ইনায়কে বলল। আরাফ কথাটা বলে উঠে শার্ট প্যান্ট পরে নিতে লাগলো। ইনায় নিজেও পোশাক পরে নিয়ে কিছু বলতে যাবে, সাথে সাথে আরাফ ইনায়কে টান দিয়ে খাটের নিচে বসে পড়ল। সাথে সাথে গুলি এসে সামনে থাকা কাছে লেগে ভেঙে চুরমার হয়ে গেল। ইনায় ভয়ে আরাফের বুকে মুখ লুকালো। আরাফ খাটের নিচ থেকে ব্যাগটা বের করে পিস্তল বের করলে ইনায় চোখ বড় বড় হয়ে গেল। আরাফ উঠে সোজা উপরে গুলি করা লোকটার কপালে মেরে দিলে লোকটা পড়ে গেল। আরাফ ইনায়কে নিয়ে তাড়াতাড়ি করে বের হয়ে গেল। ইনায় আরাফের দিকে তাকিয়ে যেতে লাগলো। আরাফ ফোনে একটা SMS করতে গাড়ি চলে আসলো। ইনায় বলে উঠলো, আরাফ কে ছিল ওই? তুমি কোনো কথা না বলে এখান থেকে চলে যাও। আমি তোমাকে বিপদে ফেলে চলে যেতে পারবো না। পাগলামি করো না, এখানে তোমার কিছু হইলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। এইটা আমার লড়াই, আমাকে বুঝে নিতে দাও। আমি কোনোভাবেই যাব না। তোমার লড়াই মানে আমার লড়াই। ইনায়ের দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে ধমক দিয়ে বলল, চুপ, অতিরিক্ত কথা সব জায়গায় বলবে না। ইনায়ের দিকে গুলি আস্তে আস্তে আরাফ ইনায়কে সোজা নিজের কাছে টেনে নিয়ে এসেছে। সামনে লোকগুলোকে গুলি করতে লাগলো। ইনায় আরাফের মুখের দিকে তাকিয়ে থাকতে লাগলো। গুলির শব্দে ইনায় ভয়ে আরাফকে শক্ত করে জড়িয়ে ধরল। আরাফ ইনায়কে গাড়িতে বসে নিজে উঠে স্পিডে চালাতে লাগলো আর গুলি করতে লাগলো। আরাফ ইনায়কে নিয়ে পালিয়ে গেল। ইনায় আরাফের দিকে তাকিয়ে বলল, আরাফ, ওরা কারা? কেন তোমাকে গুলি করছে? এখন চুপ করো, তোমাকে বললাম চলে যাও। আমার কথা কানের ভিতরে যায় না? এখন তোমাকে দেখে ফেলছে। আরাফ, রেগে কেন যাচ্ছ? তুমি তো ওই মেয়ের সাথে দেখা করতে আসলে, তাহলে এইখানে ওই গুন্ডাগুলো আসলো কোথা থেকে? এখানে মৃত খোলার জন্য এসেছি। হয় ওদের মেরে আমাদের পরিবারের প্রতিশোধ নিব, আর না হয় নিজে মৃত্যুবরণ করব। ইনারা, তুমি এখানে থেকো না, আমি তোমাকে যেভাবেই হোক এখান থেকে পাঠিয়ে দিব। তুমি এসব কাউকে বলবে না, ঠিক আছে? আমি তোমাকে ছাড়া যাব না আরাফ। আমি যা বলছি তাই করব। হয় তোমার সাথে বাঁচবো, না হয় মরবো। জাস্ট শ্যাট আপ। আমার জন্য তুমি কেন মরবে? এইটা আমার ঝামেলা, তোমার না। এখানে তোমার কোনো সম্পর্ক নাই। তোমার সাথে আমার সম্পর্ক আছে আরাফ। মীরার মৃত্যুর প্রতিশোধ নিতে আমি তোমাকে সাহায্য করব। ইনায়ের কথা শুনে আরাফ গাড়ি থামিয়ে দিল। ইনায়ের দিকে তাকিয়ে বলল, মীরা, ভাবি আমাদের সব বলেছে। তুমি সব জেনে আমাকে দয়া করছো নাকি? না, আমি তোমাকে দয়া কেন করব? আমি তো ভাগ্যবতী যে কোনো কিছু না করে তোমাকে পেয়েছি। আরাফ ইনায়ের দিকে তাকিয়ে বলল। গাড়ি থেকে নামো। আরাফ গাড়ি থেকে নেমে ইনায়কে নিয়ে সোজা জঙ্গলের ভিতরে চলে গেল। ইনায় বলে ওঠে, কথা বলা বন্ধ করো। ওই পাশে রাস্তা আছে, তুমি সোজা উঠে চলে যাবে। আমি বলছি তো যাব না। আরাফ রেগে ইনায়কে একটা গাছের সাথে চেপে ধরে রেগে বলল, সমস্যা কি তোমার? আমার কথা শুনো না কেন? তুমি কি বুঝতে পারছো না তোমার কিছু হইলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না? আমি একজনকে হারিয়েছি, তোমাকে হারাতে চাই না। প্লিজ তুমি এখান থেকে চলে যাও। আরাফে রেগে কথা বলা ইনায় কান্না করে দিয়ে আরাফকে জড়িয়ে ধরে বলল, আমিও তোমাকে হারাতে চাই না। তোমার কিছু হইলে আমি কিভাবে থাকবো? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। ইনায় কান্না করতে লাগলো ওকে জড়িয়ে ধরে। আরাফ ইনায়ের কান্নাই রাগ গলে গেল। আরাফ ইনায়কে নিজের থেকে সরিয়ে ইনায়ের বাহু ধরে ইনায়ের কপালে চুমু দিয়ে চোখের পানি মুছে দিতে দিতে বলল, আমি বুঝছি তুমি আমাকে ছেড়ে যাবে না, বাট ইনায়া, তুমি ভেবে দেখো, এইটা আমার সমস্যা। আমি মৃত নিয়ে খেলার জন্য এতদিন প্ল্যান করে এখানে এসেছি। হয় মৃত, না হয় জিত। আমি চাইলে তোমার জন্য এই রাস্তা দেখে ফিরতে পারবো না। ওরা আমার বাবা মা, আমার প্রিয় মানুষকে মারছে। আমার সামনে তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। সেই মুহূর্ত আমার চোখে ভাসলে আমি নিজেকে ঠিক করতে পারি না। আমার ইচ্ছে করে যারা মেরেছে তাদেরকে আমি চামড়া ছিলে লবণ লাগিয়ে দিয়ে তাকিয়ে দেখব। তুমি কি জানতে পারছো কে করছে? হ্যাঁ, জানতে পারছি। আমার পালিত বাবার ছোট ভাই এমন কাজ করছে যার সাথে আমার সম্পর্ক জড়িয়ে নানা কথা বলে। ওই তমা বাবা আর তমা জড়িত আছে। তাহলে পুলিশের সাহায্য নাও। পুলিশ দিয়ে কিছু হবে না। আমি ওদের নিজের হাতে না মারলে আমার শান্তি মিলবে না। অনেক কষ্টে আমি ওদের বাপ মেয়েকে পেয়েছি, আমি ওদের মারব। ওকে, তাহলে আমিও থাকবো। তুমি যা করবে আমি তোমাকে সাপোর্ট করব।
আরফ রেগে ইনায়ের গালে থাপ্পড় মেরে ধমক দিয়ে বলল, চুপ কর। অনেক তোর কথা শুনছি, এখন তোকে এখান থেকে যেতে হবে। তোর কোনো কথা আমি শুনবো না। তুই যদি আমাকে ভালোবাসোস তাহলে চলে যাবি, আর যদি না যাস তাহলে আমি এখানে আমাকে শেষ করে দিব। আরব পিস্তলটা ওর মাথায় ধরতে যাবে ইনায়ের শার্ট ধরে কান্না করতে করতে বলল, এমন কেন করছো? আমি যদি বিপদে পড়তাম তাহলে কি তুমি আমাকে একা রেখে চলে যেতে? এমন পাগলামি করো না। কোনো কথা শুনতে চাই না, এখান থেকে যা, না হইলে আমি নিজেকে গুলি করব। দেখ রুহি আপু তোকে নিশ্চয়ই সব বলছে, এইটা ও নিশ্চয়ই জেনে গেছোস। আমি যা বলি তাই করি, আমি কিন্তু এক সেকেন্ডও ভাববো না। ইনায় কান্না করতে লাগলো। কিছু বলতে যাবে, আরব চাপ দিতে যাবে, সাথে সাথে ইনায় বলে ওঠে, আমি চলে যাচ্ছি, এখন যাচ্ছি, আমি থাকবো না এখানে। ভাবি, ইনায় দৌড়ে যেতে লাগলো। ইনায় পিছনে তাকানো আগেই আরব ও লোক দিয়ে পাঠিয়ে দিল। ইনায় কান্না করতে করতে যেতে লাগলো। এদিকে আরব পিস্তলের গুলি ভরতে লাগলো। 4 ঘন্টা পর ইনায় বাসার ভিতরে ঢুকতে সবাই যেন থমকে গেল। সবাই দাঁড়িয়ে পড়ল। ইনায়া, কি হয়েছে তোমার? ইনায়া, আরাফ কোথায়? ইনায় জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল। ভাবি, কথাটা শেষ হতেই টিভিতে খবরের চ্যানেলে কণ্ঠ কানে যেতে ইনায় ঘুরে হাঁটু গেড়ে বসে পড়ে। জোরে চিৎকার দিয়ে বলল, আরাফ বড় আম্মু, আমি আরাফকে বাঁচাতে পারলাম না। আরাফ, তুমি আমাকে কেন পাঠিয়ে দিলে? আরাফ, আরাফ মানে? হ্যাঁ ওটাই আরাফ। আরফের আম্মু জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। রুহি ঠাস করে বসে পড়ল। রুহির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। রুহি বলতে লাগলো, পারলাম না তোমাকে বাঁচাতে। তোমাকে তো বললাম প্রতিশোধ আমরা একাই নিব। আরাফ, কেন এমন করলে? ভাবি, ওই মীরার কাছে চলে গেল। ভাবি, ওই আমার কথা ভাবলো না। ভাবি, আমি ওকে কত করে বললাম মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে। ওই আমার কথা শুনলো না, ওই আমাকে একা করে দিয়ে চলে গেল। ইনায় পাগলের মতো চুল টানতে লাগলো। ওর কান্নায় ভেঙে পড়ল। 10 বছর পর। ইনায়া মা, বাবুর আজ 9 বছর পূর্ণ হবে। তুমি আজ অন্তত একটু সেজে নিতে চলো। বিধবা মেয়েদের কিসের সাজ বড় আম্মু? তুমি যাও, আমাকে একা থাকতে দাও। ইনায়া, আমার সন্তান তো নাই, তার চিহ্নটাকে তো তুমি এভাবে ইগনোর করতে পারো না। কতদিন তুমি ওর থেকে দূরে দূরে থাকবে? এভাবে ওই তোমার থেকে দূরে সরে যাচ্ছে। যাকগে, ওর বাপ গেছে, ওই যাবে, এটাই স্বাভাবিক। আমার আর কারোর সাথে থাকা নিয়ে কোনো ভাবার সময় নেই। আমাকে আমার কাজ করতে দাও। ইনায়া, ছেলেটা এখন আস্তে আস্তে সবকিছু বুঝতে শিখেছে। তুমি এভাবে ব্যবহার করলে ওর মনের ভিতরে কি রকম ঝড় উঠছে বুঝতে পারছো? আপনাকে তো আম্মু বলে, আপনি তো ওর মা হয়ে আছেন, থাকেন না। আমাকে কেন বিরক্ত করছেন? প্লিজ আপনারা যান, আমাকে একা থাকতে দেন। ইনায় দুজনকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিয়ে আরাফের ছবির সামনে দাঁড়িয়ে চোখের পানি মুছতে মুছতে বলল, আমি তোমাকে ঘৃণা করি, তোমাকে আমি অনেক অনেক ঘৃণা করি। তুমি আমাকে ভালোবাসো নাই, তুমি শুধু নিজের প্রতিশোধ নিয়ে পড়েছিলে। আমাকে তুমি ভালোবাসো নাই কখনো। তুমি তো আমাকে চাও নাই, সেখানে তোমার রক্ত কখনোই ভালো হবে না। আমাকে ওই ছেড়ে চলে যাবে, তাই আমি কাউকে আপন ভাববো না। এখন আল্লাহর কাছে একটাই চাওয়া, আমাকে নিয়ে গেলে বেঁচে যাব। ইনায় কথাগুলো বলে কান্না করতে লাগলো। দরজায় থাপড়ানোর শব্দ হতে লাগলো। আর কারো কণ্ঠ ভেসে উঠল, মামা, দরজা খুলো। মামা, তুমি কি আমার বার্থডেতে আসবে না? মামা, সবাই তোমার সাথে কথা বলতে যাচ্ছে। মামা, দরজা খুলো না। ইনায় বিরক্ত হয়ে দরজা খুলে রাগী লোক নিয়ে কিছু বলতে যাবে, সাথে সাথে আরশ রুমে ঢুকে পড়ল। আরশ খাটে বসে নিচের দিকে তাকিয়ে থেকে পা নাড়াতে লাগলো। ইনায় আরশকে আরাফের মতো করতে দেখে নিজে জানতে বলে উঠল, বাপের মতোই পা নাচানো শুরু করেছে। মামা, আমার মান সম্মান নিয়ে কেন এমন করছো? এমনিতে সবাই আমাকে খ্যাপায়। আমাকে তুমি ভালোবাসো না, সবসময় বকাঝকা করো। মাম্মা, প্লিজ দয়া করে নিচে চলো, আর এমন করো না। নিচে যা, আমি আসছি। আর তোমার সাহস দিন দিন অনেক বেড়ে গেছে, মুখে মুখে তর্ক করা শিখেছিস। আর পাশের বাসার মেয়েটার সাথে তুই সকালে মারামারি করছস। করছি। আমি নোভাকে পছন্দ করি, ওকে আমি বান্ধবী বানাই নিতে চাচ্ছি। বারবার ওই এসেছে বাধা সৃষ্টি করে। আরশের কথা শুনে ইনায় প্রকুচকে তাকে মনে মনে ভাবতে লাগলো, বাপের মতো কাণ্ড শুরু করছে। হায় আল্লাহ, এই দুই মেয়ের কিভাবে ভেতরে আবার আমার বৌমা কেউ হয়ে গেল না হয়। মামা, কি ভাবো? প্লিজ রেডি হয়ে নিচে আসো।
আরশ চলে গেল। ইনায়া আরশের চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে বলতে লাগলো, এই কি রে আল্লাহ, এমন একটা পোলা দিয়েছো। আটার স্টাইল থেকে শুরু করে কথা বলার ভঙ্গিও বাপের মতো। সবকিছু বাপের সাথে এত মিল কেন দেওয়া লাগবে? ইনার কথাগুলো ভেবে অসময়ে চলে গেল। ফ্রেশ হয়ে শাড়ি পরিবর্তন করে নিচে চলে গেল। নিচে গেলে রুহি হাসতে হাসতে বলে, আম্মু আরশ একদম আরাফের মতো। আরাফ ছোটবেলায় অনেক দুষ্টু ছিল। মেয়ে মানুষ পাইলে শুরু হইতো চুলের স্টাইল করা। দেখেন দেখেন ওর বান্ধবীদের সাথে কিভাবে কথা বলছে। রুহি রাফির সাথে আরাফের আম্মু হাসতে লাগলো। রাফি বলে ওঠে, আল্লাহ জানে আমাদের বৌমা কত তাড়াতাড়ি পেয়ে যাব। যাও, আমার ছেলেকে নিয়ে মজা নিবে না। তোমার মেয়ে কি করে দেখো, মুখ ফুলিয়ে বসে আছে। আফিয়া, আম্মু কি ব্যাপার, মন খারাপ নাকি? ইনায়ের কণ্ঠ শুনে আফিয়া দৌড়ে এসে ইনায়কে জড়িয়ে ধরে বলে, ছোট আম্মু দেখো, ভাইয়া আমাকে পাত্তা দিচ্ছে না। ভাইয়া তার ফ্রেন্ড নিয়ে ব্যস্ত আছে। মন খারাপ করো না, ভাইয়াকে আমি বকে দেব। ভাইয়াকে বকা দিলে আমার ভালো লাগে না ছোট আম্মু। ওকে যাও, বকা দেব না। ইনায়ের দিকে আরশের ফ্রেন্ডদের মা বাবা আসলে সবার সাথে কুশল বিনিময় করতে লাগলো। আফিয়া আরশের হাত ধরে বলে, দেখছি তুমি যাও। ভাইয়া তুমিও চলো। আরশ হাত ছড়িয়ে দিয়ে ওর ফ্রেন্ডের সাথে কথা বলতে লাগলো। আফিয়া মন খারাপ করে দৌড়ে গিয়ে বসলো। ইনায় সবার সাথে আড্ডা দিতে লাগলো। সবার সাথে পার্টিতে এনজয় করলো। পার্টি শেষে সবাই কেক কেটে খাওয়া দাওয়া করে চলে গেল। ইনায়রা সবাই মিলে গেটের কাছে থেকে সবাইকে বিদায় দিতে লাগলো। গেট লাগাতে যাবে তখনই সাথে সাথে একজন এসে গেটে হাত দিয়ে বলল, আম্মু, আমি আরাফ, আমাকে ওরা ঢুকতে দিচ্ছে না। আরাফের কণ্ঠ শুনে সবাই অবাক হয়ে তাকালো। রুহি ইনায় থমকে গেল। আরাফের আম্মু দৌড়ে গিয়ে আরাফের কাছে গিয়ে গালে হাত রেখে বলল, আরাফ? হ্যাঁ আম্মু, আমি আরাফ। আরাফের আম্মু আরাফকে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। খুশিতে কান্না করে দিল। আরাফ ওর আম্মুকে সামলাতে লাগলো। রুহির দিকে তাকাতে আরাফ বলল, আপু। রুহি দৌড়ে এসে আরাফকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আরাফের দিকে তাকিয়ে বলল, ভাই তুই এতদিন কোথায় ছিলি? আর ওই লাশ কাটছিল তাহলে? আমার অনেক ক্ষুধা লাগছে, মাথা ঘুরছে। ভিতরে আয় বাবা। ভাই। আরাফ রাফিকে জড়িয়ে ধরে ভিতরে গেল। ইনায় ওখান থেকে চলে গেল। বসার ঘরে যেতে আরশ আফিয়া ইনায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু, এই পাগল লোকটা কে? এভাবে বড় আম্মু, দাদিমা, নানু সবাই এত আদর কেন করছে? আরশের মুখে আম্মু ডাক শুনে আরাফ ভাবতে লাগলো, ইনায়া তাহলে বিয়ে করেছে। বিয়ে করবে না কে? 10 বছর যে মানুষ মৃত থাকতে পারে সেই মানুষের জন্য অপেক্ষা করা বিলাসিতা। আরফের চোখের কোণায় পানি পড়তেই মুছে ফেলো। আরশের দিকে তাকিয়ে হেসে বলল, আমি পাগল না, আমি তোমার মামা হই। আরফের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আরশ বলে ওঠে, আমার তো কোনো মামা নাই। আপনার মতো পাগল আমার মামা কিভাবে হয়? আরো চুপ করো, ওনার সাথে ভদ্রভাবে কথা বলো। বড়াব্বু, উনি তো বলছে উনি আমার মামা হয়, বাট আমার তো মামা নাই। আম্মু তো একাই। রাফি কিছু বলতে যাবে আফিয়া আরশের হাত শক্ত করে ধরে বলে, ভাইয়া আমার অনেক ভয় লাগছে। এই পাগল আমাদের তুলে নিয়ে যাবে না তো? একদম না, আমি এই বাড়ির ছেলে মেয়ে, আমাদের তুলে নিয়ে যাবে। এই পাগল অসম্ভব। এই পাগল বের হও, না হলে এখনই তোমাকে মেরে বের করে দিব। আরশ আরাফের কাছে গিয়ে মারতে যাবে সাথে সাথে রুহি ধমক দিয়ে বলে উঠল, আরশ এইটা কি ধরনের বেয়াদবি? আম্মু, এই পাগল আমাদের দুজনকে নিশ্চয়ই ধরে নিয়ে যেতে এসেছে। আমি আর আফিয়ার দিকে কোনো বিপদ আসতে দিব না। আমি এই পাগলকে মেরে বের করে দিব। ইনায়া তুমি চুপ করে বসে কি দেখছো? তোমার মুখ দিয়ে কি কোনো কথা বের হচ্ছে না নাকি? আরশ ওইখান থেকে সরো। আরাফ এইখানে বসো। রুহি আরাফকে ধরে সোফায় বসিয়ে দিল। আরাফ হাত ধুয়ে খাবার খেতে লাগলো। আরশ বলে ওঠে, আমাকে কেউ ভালোবাসে না মাম্মা, ও ভালোবাসে না, বড় আম্মু ভালোবাসে না। আমি এখানে আর থাকবোই না। আরশ পাকনামি বন্ধ করে যাও, দুইজন রুমে গিয়ে ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে নাও। আর আফিয়া আরশ চলে গেল। রুহি আরাফকে বলল, ভাই আস্তে খা, এভাবে খাইলে গলায় আটকে যাবে তো। আপু, এখানে কি কোনো পার্টি হচ্ছিল নাকি? আমার ঘুম পাচ্ছে, আমি যাচ্ছি। ইনায় কারো কোনো কথা না শুনে উপরে চলে গেল। আরাফ রুহির দিকে তাকাতে রুহি বলে ওঠে, আজ আরশের 9 বছর পড়লো। ওর জন্মদিনে পার্টি রাখা হয়েছিল। আমার মৃত্যুর খবর সাথে সাথে অন্য কাউকে বিয়ে করে নিয়েছিল নাকি? কি বলিস? ওই বিয়ে করে নিয়েছিল মানে?
বুঝতে পারছি না, আজ তো 9তম, কেমনে কি? আমি দত্তক নিয়েছি বাচ্চাটা। আর ইনায়ের স্বামী কি করেন? আরাফ, কি বলো? ইয়ানা বিয়ে কবে করলো? আর আরশ তোমার আর ইনায়ার সন্তান। তুমি কি যা তা বলছো? আমার মেয়ে আজও তোমার জন্য বিধবা হয়ে আছে, সেখানে তুমি বলো বিয়ে করে নিয়েছে? আরাফ অবাক হয়ে গেল। আরাফের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আরাফ বলে ওঠে, ইনায়া বিয়ে করে নাই, আর ওই পিচ্চি আমাদের সন্তান। হ্যাঁ, ওই তোমাদের সন্তান। আর আরাফ, তুমি যেভাবে আছো এতে ওরা ভয় পাওয়ার কথা। তুমি দাড়ি কেটে গেল। হ্যাঁ, তা তো কাটবই। আরাফ, কোথায় ছিলে তুই? আর ওই লাশ কার ছিল? ওইটা আমার এক লোক ছিল, ওই আমার পোশাক পরে ওদের ধোকা দিয়েছিল। কাদের ধোকা দিয়েছিলি তুই? আর আমাদের সাথে কেন যোগাযোগ করস নাই? আমার কথা শুনো, একসাথে এত প্রশ্ন করো না। ছোট চাচ্চু আর তমা আগুন লাগিয়ে দিয়েছিল। সম্পদের লোভ তাদের মাথায় চারা দিয়ে বসেছিল। সেদিন রাতে আব্বু আম্মুর সাথে তর্ক চলে। তমার সাথে আমার বিয়ের কথা বলছিল, বাট আম্মু না করে দেয়। মীরার সাথে আমার বিয়ে আগে থেকে ঠিক করে রেখেছিল। আমার আসল বাবা মা সেদিন যাওয়ার কথা ছিল, বাট তারা আমার সামনে আসার সাহস না পেয়ে যায় নাই। আমি অনেকবার যাওয়ার চেষ্টা করছি, একটা জায়গায় বাধা এসেছে। টাকার জন্য নিজের সন্তানকে অন্য কারোর হাতে তুলে দিয়েছিলাম। এই লজ্জায় আমরা যেতে পারি নাই। সকালে ঘুম থেকে উঠে শুনি সবাই পুড়ে মারা গেছে। আমরা তো ভেঙেই পড়েছিলাম। দুপুরের দিকে তোমাদের দাদু এসেছে, আরাফকে আমাদের কাছে দিয়ে যায়। তাহলে ছোট মামা এমন জঘন্য কাজ করলো? রুহি যেন মানতে পারছিল না। রুহির চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছিল। আরাফ বলে ওঠে, হ্যাঁ। কিন্তু আরাফ, তুমি এতদিন কোথায় ছিলে? জেলে। সবাই অবাক হয়ে তাকালো। আরাফ বলে ওঠে, সেদিন আমি একজনের সাথে পোশাক পরিবর্তন করে ওদের গার্ডের সাথে চলে গেছিলাম। ওরা জানতো ওই পুরান বাড়িতে আমি আছি। ওরা সবাই ভিতরে ঢুকতেই পুলিশ ঘেরাও করা ছিল। আমি লুকিয়ে ভিতরে ঢুকে মেরে আগুন লাগিয়ে দেই। ওইখান থেকে পালিয়ে যাওয়ার আগেই পুলিশ এসে আমাকে ধরে। বড় চাচ্চু আমাকে অন্য কেসে ফাঁসিয়ে দেয়। এভাবে হইলে আমার ফাঁসি হতে পারত, কিন্তু বড় চাচ্চু আমার সাথে বেইমানি করছে। ওই আমার নামে খুনের অভিযোগ ফাঁসিয়ে বলেছিল উনি ছাড়িয়ে আনবে, বাট উনি আর আমার সাথে দেখা করে নাই। পরে আমার 10 বছরের জেল হয়। বড় মামা মারা গেছে। আরাফ থমকে গেল। আরাফের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। রুহি বলে ওঠে, তুই তো একবার আমাকে বলতে পারতি। এই সব প্ল্যান আমাকে বলে তো আমি তোকে সাহায্য করতে পারতাম। তুই একা কেন এমন করলি? বড় চাচ্চুও চলে গেল। হ্যাঁ, আমরা তো লাশ নিতে গেছিলাম। ওইখানে গেলে সবাই তো কান্নায় ভেঙে পড়ছিলাম। 3 দিন পর জানতে পারি মামা হার্ট অ্যাটাক করে মারা গেছে। আমি বড় চাচ্চুকে ভুল বুঝে গেছি। আরাফ রাগে টি টেবিলের উপরে মারতে যাবে, সাথে সাথে রুহি হাত ধরে বলে, রাগ কন্ট্রোল কর। যা, দাড়ি চুল কেটে আয়। এভাবে বাচ্চাটার সামনে গেলে ভয় পাবে। ইনায়া আমার উপরে রেগে আছে, তাই না? ওই তোর শখে পাগলামি করত। এখনো অনেকটা ঠিক আছে, বাট অভিমান জমে গেছে। তুই অত ভাবিস না। ভাই চল। আরাফ হাত ধুয়ে পানি খেয়ে রাফির সাথে চলে গেল। বাহিরে গিয়ে আরাফকে সেলুনে নিয়ে গেল। আরাফ চুলে দাড়ি কেটে ফেললো, চুল দাড়ি কেটে ফেললো। আরাফ কিছু শপিং করলো। আরশ আফিয়ার জন্য খেলনা চকলেট কিনে পাশে আসলো। আরাফ সোজা আরশ আফিয়ার রুমে গেল। দুজন দুই খাটে দুই পাশে শুয়ে আছে। আরাফকে দেখে আরশ দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, আব্বু তুমি এসেছো? আব্বু তুমি এতদিন কোথায় ছিলে? আব্বু জানো মাম্মা আমাকে একটুও ভালোবাসে না, সবসময় বকাঝকা করে আমি নাকি তোমার মতো হয়েছি। এটা বলে আরো রেগে যায়। আব্বু তুমি আমাকে নিয়ে চলো, আমি এখানে থাকবো না, আমি তোমার সাথে চলে যাব। ছোট আব্বু, আমাকেও নিয়ে চলেন, আমিও থাকবো না। আরাফ দুইজনকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, আমি এসে গেছি তো, আমি সব ঠিক করে দিব। তোমার মাম্মা তোমাকে ভালোবাসবে, দেখো। ভালোবাসে না আব্বু, আমাকে কথায় কথায় বলে বাপের মতো হয়েছে, তার রক্ত কত আর ভালো হবে। আরাফ আরশের কথা বলার ভঙ্গি দেখে ফিক করে হেসে বলল, আচ্ছা সরি, তোমার মাম্মা হয়ে আমি সরি বলছি। আর আমার কুইন মাশাআল্লাহ। আরাফ আফিয়াকে চুমুক দিয়ে কোলে তুলে নিল। আব্বু তুমি আমাকে কোলে নিলে না, ওকে কোলে তুলে নিলে। ওই তো ছোট মানুষ। আচ্ছা আসো, তোমাকে নেই।
আরাফ আরশকে কোলে তুলে নিল। আরশের দিকে তাকালে রুহি বলে, তোমার ছেলে তোমার মতো বয়সের থেকে লম্বা বেশি হয়ে গেছে। আফিয়া মীরার মতো অনেকটা, তাই না? আরাফের কথা শুনে রুহি চুপ হয়ে গেল। আফিয়া বলে ওঠে, আমি খালামণির মতো দেখতে। অনেকটা। আব্বু নামিয়ে দাও। আরশ দুইজনকে নামিয়ে দিয়ে বলল, এই নাও তোমাদের গিফট আর চকলেট। ধন্যবাদ ছোট আব্বু। আমার গালে আমি কিছু পাইতো। আফিয়া আরশ দুইজন দুই পাশ থেকে আরফকে কিস করলো। আরফ হেসে দিল। আরশ বলে ওঠে, আব্বু তোমার সাথে সময় কাটাবো, বাট সকালে না উঠতে পারলে মাম্মা রেগে বাঘ হয়ে যাবে, কেমন যেন ভালো লাগে না। থাক, রাগ করো না, ঘুমিয়ে যাও সোনামণিরা। আমি তো তোমাদের সাথে থাকবো। ঘুমাও, সকালে দেখা হবে। ওকে আব্বু। আফিয়া যাও ঘুমাও। আরশ নিজের খাটে ঘুমাতে গেল। আফিয়া ওর খাটে চলে গেল। আরব বের হতে হতে বলল, ওরা দুইজন একসাথে থাকে নাকি? আমার মেয়ে ঢঙ্গি বেশি হয়েছে, সেই একা ঘুমাতে ভয় পায়, ভাইয়ের রুমে থাকবে। থাক ভাই বোন। 2 বছর হইলে অন্য রুমে দিতে হবে। দিও। রুমে যাও, আর যাই বলুক রাগ যেন করে না। 10 বছর কতটা রাগ অভিমান কষ্ট জমে আছে বুঝতে তো পারছো। ওকে যাও। রুহি চলে গেল। আরাফ ইনায়ের রুমে ঢুকতে দেখে ইনায় কাজ করছে ল্যাপটপে। ইনায় আরাফের উপস্থিতি টের পেয়ে না বোঝার ভান করে বসে থেকে কাজ করতে লাগলো। আরাফ সোজা শপিং ব্যাগে সব আলমারি ভেতরে রেখে একটা শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। ইনায়ের আগে ফুলতে লাগলো। আরাফ গোসল করে আসতে দেখে ইনায় শুয়ে পড়েছে। আরাফ লাইট অফ করে ইনায়কে পেছন থেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। ইনায় কেঁপে উঠল। আরাফের ঠান্ডা হাত ওর পেটে স্পর্শ করতে ইনায় কেঁপে ঘুরে উঠে রাগী লোক নিয়ে তাকালো। আরাফের হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, একদম আমাকে টাচ করবে না। আমার রুমে আসার অনুমতি তোমাকে কে দিয়েছে? রুম আমার, বউ আমার, সবকিছুই তো আমার। এখানে অনুমতি নেওয়া তো বিলাসিতা। আমি কারো বউ না, আমি একজন বিধবা নারী। বিয়ে আবার নতুন করে করব নাকি? জাস্ট শাট আপ। আমার খাট থেকে নামো। ইনায়া আরাফকে সরিয়ে দিল। আরাফ আবার খাটে শুয়ে পড়ল। ইনায়ের হাত দুটা খাটের সাথে চেপে ধরে বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল। অনেকদিন ধরে ঘুমাতে পারি নাই, আজ একটু শান্তিতে ঘুমাতে চাই। দূরে গিয়ে ঘুমাও। আমার উপর থেকে নামো। এখানে শান্তি, তাই এখানে ঘুমাবো। বেশি হয়ে যাচ্ছে কিন্তু। একটু বেশি করলে খারাপ হয় না? ইনায়া রাগে লাথি দিয়ে ফেলে দিল। আরাফ হাত কোমরে ব্যথা পেল। ইনায়া রেগে বলে উঠল, 10 বছর পর এসেছে, এইসব নাটক আমার সাথে করবে না। এতদিন কোনো খোঁজ খবর নিতে পারো নাই, আজকে কেন এখানে এসেছো? নাটক করতে এসেছো? নিজেকে মৃত হিসেবে প্রমাণ দিয়েছো, তো মৃত হয়ে থাকতে এখানে এসে কি বোঝাতে চাচ্ছ? তোমার মাথা গরম আছে, এখন যাই বলবো রেগে যাবে, তার থেকে চুপ থাকা ভালো। আমার মাথা গরম হওয়া উচিত। কথা বলে মাথা গরম হয়ে যায় আমার, তাই না? আরাফ ইনায়ের পাশে শুয়ে বলল, ঘুমাও, আমি তোমাকে কিছু বলবো না। কিছু বলা লাগবে না। অন্য রুমে গিয়ে ঘুমাও। এখান থেকে বের হয়ে যাও। কোথায় কি হচ্ছেটা কি? এখান থেকে যাও। তোমার ওইখানে ওইটা কি? কোথায় কি? ওই যে ওয়েট, আমি দেখি। আরাফ ইনায়ের দিকে তাকিয়ে ভ্রু কুচকে বলল। আরাফ ইনায়ের কাছে বসে ইনায়ের পেটের উপর থেকে শাড়ি সরিয়ে দিয়ে আলতো করে কিস করলে ইনায়ের বিছানার চাদর খামচে ধরল। ইনায়ের রাগে বলে ওঠে, হচ্ছেটা কি? না কিছু না, কি যেন ছিল তাই দেখছিলাম। এখান থেকে যাও। বুকে ঘুমাই, একটু মাথা ব্যথা করছে। আমার বুকে পাবলিকের না, যে যার মন চাইবে এসে ঘুমাবে। ইনায়া, এভাবে বলতে পারলে? আমি তোমার হাজবেন্ড। মানি না। বাংলা কথা বোঝো না? তোমাকে আমি স্বামী হিসেবে মানি না। যে স্বামী তার স্ত্রীর কথা কখনোই ভাবে না, তার মতো স্বার্থপর স্বামীকে আমি মানি না। আমি মানছি তোমার রাগ করা স্বাভাবিক, বাট ইনায়া, একটা কথা নিজেই ভেবে দেখো, আমার জায়গায় তুমি থাকলে কি করতে? যে মা বাবা আমাকে নিজেদের জীবনের থেকেও ভালোবাসতো, আমাকে একটু ফুলের টোকা লাগলে যে মা পাগলের মতো হয়ে যায়, আমার কান্না দেখে যে কান্না করে, আমার সুখের জন্য সবকিছু করতে পারে, আমার জন্য জীবন দিতেও তারা পিছু হতো না, সেই বাবা মাকে কিভাবে আমি ভুলে যাব? তাদের খুন করা হয়েছিল। আমার কোলে আমার বাবা মা শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, যাদের ছাড়া আমি কিছু বুঝতাম না। তাদের চেহারা যখন আমার চোখের সামনে ভেসে ওঠে, তখন আমার ভিতরে কি ঝড় বয় কল্পনাও করতে পারবে না। যার যার ব্যথা সেই বুঝতে পারে। আরাফের চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়তে লাগলো। আরাফ হু হু করে কান্না করে দিল।
আরাফকে বাচ্চাদের মতন করে কান্না করতে দেখে ইনায় যেন থমকে গেল। ইনায় আরাফের দিকে তাকাতে আরাফ ইনায়কে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না করতে করতে বলল, ওরা আমার কাছ থেকে আমার হাসি খুশি জীবনটা কেড়ে নিয়েছে। আমি কষ্ট পেলেও আমি আমার আম্মুকে পাই না, আমার আব্বুকে পাই না। আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে। আম্মু আব্বুকে ডাকলে তারা আমার ডাকে সাড়া দেয় না। আমি কিভাবে নিজেকে শক্ত রেখেছি সেইটা আমি জানি ইনায়া। তুমি তো আমার ব্যথা বুঝবে না। জানো, আমার একটু কষ্ট হইলে আম্মুকে জড়িয়ে ধরলে আমার সব কষ্ট দূর হয়ে যেত। আম্মু আমাকে কখনোই একা রাখতো না। আমি যদি ব্যথা পেতাম, কষ্ট পেতাম, আম্মু আমাকে বুকে আগলিয়ে রাখতো। আমার শৈশবে আমি ফিরে পেতে চাইলে ও পারবো না। আরাফের কথা শুনে ইনায় কি বলবে বুঝতে পারছে না। ওর মুখে যেন কোনো কথা বের হচ্ছে না। আরে বাচ্চাদের মতো কান্না করতে লাগলো। ইনায় যত দেখছে ততই যেন অবাক হয়ে যাচ্ছে। ইনায় মনে মনে ভাবতে লাগলো, এই ছেলে ভেতরে এত কষ্ট কিভাবে চেপে রাখে। আমার একটুও কষ্ট সহ্য করতে পারি না। আরাফ কান্না করতে করতে বলতে লাগলো, জানো, আমার না খালি মনে হয় আমি কেন সেদিন গিফট কিনতে গেলাম। আমি যদি গিফট কিনতে না যেতাম তাহলে আমি ওদের সাথে চলে যেতাম। আমি এত কষ্ট সহ্য করতে পারছি না। আল্লাহ কেন আমায় নিয়ে যাচ্ছেন না? আমি আর নিতে পারছি না। আমি আম্মুর কাছে যাব, আমি আব্বুর কাছে যাব। আরাফ বাইনা করতে লাগলো। আরাফের কান্না করা বাইনা করাতেই ইনায় নিজের চোখের পানি ধরে রাখতে পারলো না। ইনায়ের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ইনায় বলে ওঠে, আরাফ শান্ত হও। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এইভাবে ভেঙে পড়লে হবে? দুনিয়াতে কারো কেউ না থাকলেও আল্লাহ তো আছে। কান্না করো না আরাফ। তোমার এখন সন্তান আছে, স্ত্রী আছে। অতীত নিয়ে যদি পড়ে থাকো তাহলে আমাদের কি হবে? আমি তোমাদের নিয়ে বাঁচতে চাই, কিন্তু আমি যে বড্ড অসহায় ইনায়া। আমি আম্মু আব্বুর মৃত্যু মেনে নিতে পারছি না। আমার এখনো মনে হয় আব্বু আম্মু আমার পাশের রুমে শুয়ে আছে। আমি চিৎকার দিয়ে উঠলে এই বুঝি আব্বু আম্মু আমার কাছে ছুটে আসবে, কিন্তু ওরা তো কেউ আসে না ইনায়া। আরাফ কান্না করতে লাগলো। আরাফের কান্না বাহিরে যেতে লাগলো। ইনায় সহ্য করতে না পেরে সোজা আরাফের আম্মুকে কল দিল। আরাফের আম্মু কল রিসিভ করতে আরাফের কান্না করার কিছু কথা শুনে সোজা দুজন ছুটে আসলো। আরাফ ইনায়াকে বারবার বলতে লাগলো, আমি আম্মুর কাছে যাব ইনায়া। আমার আম্মু আব্বুকে আল্লাহকে বলো না ফিরিয়ে দিতে। আমি আম্মু আব্বুর কাছে যাব। আমি তাদের কোলে শান্তিতে ঘুমাতে চাই। আমি ওদের কাছে যেতে চাই। আরাফ প্লিজ শান্ত হও। এভাবে ভেঙে পড়ো না। তুমি এভাবে ভেঙে পড়লে আমি কিভাবে নিজেকে সামলাবো? আরাফ প্লিজ কান্না করো না। আল্লাহর উপরে ভরসা রাখো। দরজা ধাক্কানোর শব্দ হলে ইনায় আরাফকে সরিয়ে দিয়ে দরজা খুলে দিল। রুহি, আরাফের আম্মু আব্বু, রাফি ভিতরে ঢুকলো। রুহির আম্মু আরাফের কাছে গিয়ে বসলে রুহি বলে ওঠে, আরাফ কি হয়েছে? এভাবে কান্না কেন করছিস? আরাফ কি হয়েছে আমাকে বল। আপু, আম্মু আব্বুর কথা অনেক মনে পড়ছে। আমি আম্মু আব্বুর কাছে যাব। আপু, আল্লাহকে বলো না আমাকে যেন আব্বু আম্মুর কাছে নিয়ে যায়। আরাফ, এই তো আমি। দেখ আরাফ, কান্না কেন করছিস বাপ? এই দেখ, তোর আপু আর আমি এসেছি। আরাফের আম্মু আরাফের মুখে হাত দিয়ে নিজেদের দিকে টান দিয়ে আরাফের ঠোঁটে সরিয়ে দিয়ে বলল, আমি তোমাদের মা বাবা হিসেবে মানি না। তোমরা আমার মা বাবা না। জন্ম দিলে বাবা মা হওয়া যায় না। তোমরা এখন থেকে চলে যাও। আমার তোমাদের লাগবে না। তোমরা তো নিজেদের স্বার্থে আমাকে বিক্রি করে দিয়েছিলে। যেদিন আমাকে তাদের কাছে দিয়েছিলে সেদিন থেকে আমি তোমাদের জন্য মৃত। ওরা আমার বাবা মা, তোমরা না। আমাকে ছাড়ো। আরাফের আম্মু শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, আরাফ, আরাফের আম্মু শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, আমরা তোকে বিক্রি করে দেই নাই। আরাফ, তোর আম্মু আমার ক্লোজ বান্ধবী ছিল। ওই নিঃসন্তান ছিল। আমরা অনেক অভাবে ছিলাম। ঠিক মতো তোদের খাওয়াতেও পারতাম না। মা হয়ে বুকটা ফেটে যেত রে। ভাইয়া, ইনায়াকে তোমরা মানুষ করতে পারলে, শুধু আমাকে পারলে না। তোর আব্বু অ্যাক্সিডেন্ট হয়ে হুইল চেয়ারে পড়ে থাকতো। ইনকাম করার মতো কেউ ছিল না। তোর চাচ্চু বেকার মানুষ ছিল। একজনের উপরে সংসারে ভার ছিল। তাও তোকে আমরা দিতে চাই নাই। লাস্টে যখন সহ্য করতে পারছিলাম না, তখন আমার বান্ধবী আসে। ওই আমাদের সাহায্য করার চেষ্টা করত। ওই তোর লাইফটা চেঞ্জ করে দিতে চেয়েছিল। আমি অনেকবার না করে দিতে চেয়েছি। পরে যখন দেখলাম তুই যদি সুন্দর লাইফ পাস তাহলে খারাপ কি? ঠিক মতো খেতে পারোস, পড়াশোনা করতে পারোস,
আমরা তো আর তা পারবো না রে। শোন, জন্ম দিয়ে কেউ কখনো নিজের সন্তানকে অন্য কারো কাছে দেয় না। আরাফের আম্মু আঁচল দিয়ে মুখ চেপে কান্না করতে করতে চলে গেল। রুহি আরাফের দিকে তাকিয়ে বলল, আরাফ, আমি জানি তুই মামা মামিকে কতটা ভালোবাসোস, বাট আরাফ যারা বেঁচে নেই তাদের জন্য তুই নিজের বাবা মাকে যদি কষ্ট দিস, তাদের আঘাত করস, তোর মনে হয় মামা মামি বেঁচে থাকলে খুশি হইতো। শোন, এখন একটা কথা বলি, মামা মামি সবার জন্য দোয়া কর, আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করে। আর তোর কি একা বাবা মা হারিয়েছে নাকি? আমার হারাই নাই, আমার প্রাণের বোনকে আমি হারিয়েছি। আমার ভিতরে কি চলে? আমি যদি সব ভুলে ওনাদের আপন করতে পারি, তাহলে তুই কেন নিজের বাবা মাকে আপন করে নিতে পারবি না? সময় থাকতে নিজের বাবা মাকে মূল্য দে, হারিয়ে গেলে আবার আফসোস করিস না। রাফি, চলো ঘুমাবো। আরাফ, তোমার আম্মু তোমাকে ছাড়া ভালো ছিল না। আমাদের কত যে রাত নির্ঘুম কেটে গেছে তার হিসাব নাই। কেউ চায় না তার সন্তান জন্ম দিয়ে বিক্রি করে দিতে। হ্যাঁ মানছি, তোমার বাবা মা আমাদের অনেক সাহায্য করেছে। আজ এখানে সব ওনাদের সাহায্যের কারণে এতদিন। আরাফ, ভুল বুঝো না আমাদের, আর অনেক রাত হয়েছে, কান্না করো না, ঘুমাও। আরাফের আব্বু চলে গেল। রাফি রুহি চলে গেল। ইনায়া দরজা লাগিয়ে দিল। ইনায়া আরাফকে শুয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আরাফ ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে আরাফ উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে নিল। আরাফ বাসা থেকে বের হয়ে সোজা মসজিদে চলে গেল। নামাজ পড়ে কিছুক্ষণ মসজিদে বসে থেকে 8টার দিকে বাসার ভেতরে ঢুকলো। আরশ আফিয়া দৌড়ে গিয়ে আরাফকে জড়িয়ে ধরে বলল, আব্বু কোথায় গিয়েছিলে তুমি? আমি তো ভয় পেয়ে গেছিলাম। তুমি আমাকে রেখে চলে গেলে নাকি আবার? আরাফ আরশের আর আফিয়ার সামনে হাঁটু গেড়ে বসে দুজনকে কিস করে বলল, আমার এমন কিউট একটা বাচ্চা থাকতে আমি কিভাবে পালিয়ে যেতে পারি শুনি? আমার আম্মু আব্বুকে রেখে কোথাও যাওয়ার প্রশ্ন আছে না? এই নাও, তোমাদের জন্য কি নিয়ে এসেছি দেখো। আরাফের হাতে ঘড়ি দেখে আফিয়া আরশ অনেক খুশি হয়ে বলে, ছোট আব্বু, থ্যাংক ইউ। কবে থেকে আমরা বলছিলাম ঘুড়ি কিনে দিতে, বাট আব্বু, আম্মু, ছোট আম্মু কেউ কিনে দেয় না। সবাই খালি বলে মনে নাই, পরে নিয়ে এসে দেব। আব্বু, তুমি আমাদের সাথে ঘুড়ি উড়ানো শিখাবে তো? অবশ্যই। তোমরা কি স্কুলে যাচ্ছ নাকি? হ্যাঁ আব্বু, তুমি যেন কোথাও না যাও, আমরা যেন তোমাকে এসে পাই। ওকে বাবা, পাবে। সাবধানে যাও। আচ্ছা, আমি ওদের নিয়ে যাচ্ছি। আরশ আফিয়া সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। আরাফ দেখে ওর আম্মু আব্বু সবাই বসে আছে। আরাফ সোজা ওর আম্মুর পাশে বসে সোজা জড়িয়ে ধরে বলল, আম্মু, আই এম সরি। রাতে আমি কি রেখে কি বলছি আমি জানি না। আম্মু, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাদের মনে আঘাত করেছি। প্লিজ আম্মু, আমাকে ক্ষমা করে দাও। আমার উপরে দয়া করে রাগ করে থেকো না। আমি তোর মা, আমি কি সন্তানের কথায় রাগ করতে পারি? তুই আমার সন্তান, আর আমি কিছু মনে করি নাই। আমি কাজটাই এমন করেছি যে কারো মনে এমন প্রশ্ন আসবেই, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা নিজের স্বার্থে তোকে পালক দেই নাই বাপ, আমাদের এইটুকু বিশ্বাস কর। আরাফ ওর আম্মুর চোখের পানি মুছে দিতে দিতে বলল, আমি আর কখনোই অতীত নিয়ে কথা বলবো না আম্মু। তোমরা আসো, আমি তোমাদের সাথে থাকতে চাই। আলহামদুলিল্লাহ, আমি তোমাকে বলবো না তোমার ওই বাবা মাকে ভুলে যাও। আমি সত্যি ভাগ্যবতী যে আমি ওর মতো একটা বান্ধবী পেয়েছিলাম। আমার নিজেরও কষ্ট হয় আমার বান্ধবীকে হারানোর ব্যথা। আমার বান্ধবীকে হারানোর ব্যথা আমারও আছে। আরাফ ওই ছোট থেকে অনেক সরল একটা মেয়ে ছিল। ও সবাইকে সমানভাবে দেখত, কখনো হিংসা রাগ করতো না। আমি গরিব জানার পরও আমাকে কখনো ছোট করে দেখে নাই। আমার সাথে সব সময় সাধারণভাবে চলতো। ওর মতো বান্ধবী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার ছিল রে। আম্মু, আসলে কোনো হিংসা ছিল না মনে। উনি সবসময় সবার সাথে মিলেমিশে থাকতে চাইতো। জানোয়ার দলগুলো, কি লাভ হইল ওদের মেরে? সবকিছু তো আমার আর রুহি আপুর নামে। আরাফ, অফিসে জয়েন হবি নাকি? ভাবছি, বাট আগে সবকিছু বুঝে নিতে হবে। আর আপাতত আমি আমার সন্তান আর স্ত্রীকে সময় দিতে চাই। ওকে, তুই ওদের সাথে ভালো সময় কাটা। তোরা চাইলে বাচ্চা নিয়ে সোজা হানিমুনে যেতে পারিস। রুহির কথা শুনে ইনায় বিষম খেলো। আরাফ লজ্জায় রুহির দিকে তাকাতে রুহি হাসি দিয়ে বলল, আরে খারাপ হবে না, একটা নিয়ে যা, 2টা বানিয়ে আইগা। এই কথাগুলো বলে জিহবাই কামড় দিল।
আরাফের আম্মু আব্বু ইনায়ের আব্বু আম্মু অন্যদিকে খেয়াল দিল। আরাফ লজ্জায় বলে ওঠে, তুমি আগের মতো বাদর হচ্ছ। ইয়া মানে? আচ্ছা আজকে কি বার? তোমার বিয়ের বার। কুত্তা, তুমি কি ঝগড়া করতে চাচ্ছ নাকি? আমি নাকি তুই করতে যাচ্ছিস? এই ইনায়া, তোমার বরকে খেতে দাও। আমার আবার অন্যজনের বরকে খাওয়ানোর সময় নাই। আব্বু আব্বু আমি রূপচর্চা করতে গেলাম। যেই না পেতনি এসেছে রূপচর্চা করতে। আরাফের কথা শুনে রুহি আরাফকে মারতে যাবে। আরাফ বারবার কুশন বালি দিয়ে ঠেকানোর চেষ্টা করতে লাগলো। সবাই ওদের দুষ্টুমি দেখে হাসতে লাগলো। রুহি বিরক্ত হয়ে বলল, থাক বিড়াল, তোর সাথে কোনো কথাই নাই। আমাকে বলছিস পেতনি? ওকে সরি পেতনি, ভুল বলছি। তুমি তো আসলে ভূত। আরাফ কথাগুলো বলে দাঁতে দাঁত চেপে হাসি দিল। রুহি মারতে যাবে, সাথে সাথে আরাফ রুহিকে টান দিয়ে সোফায় বসিয়ে দিল। আরাফ দৌড়ে চলে গেল। সবাই হাসতে লাগলো। ইনায়া আরাফের পেছন পেছন চলে গেল। আরাফ টেবিলের সামনে বসতে ইনায়া খাবার বেড়ে দিতে লাগলো। আরাফ বলে ওঠে, তুমি খাইছো? দেরি আছে, এখন খাবো না। আসো আমি খাওয়াই দেই। না, তুমি খাও। বাকি সবাই খাইছে কি? সবাই খাইছে, তুমি খাও। আরাফ ইনায়ের হাত ধরে টান দিয়ে পাশে বসিয়ে দিয়ে খাবার খাইয়ে দিতে লাগলো। রুহি কাশি দিয়ে ওদের সামনে গিয়ে পানি খেতে খেতে বলো, আজ জামাই নাই বলে খাওয়া দিল না কেউ। আমার ভাই মনে হয় আপনাকে খাওয়ায় দেয় না। আমি তোমার ননদ হই, একটু কুটনামি করতে দাও। আমিও তো আপনার ননদ, তাহলে সময় মতো আমিও কুটনামি করবো। দুজন ঠিক করে হেসে দিল। আরাফ ইনায়াকে খাইয়ে দিতে লাগলো। আরাফের আম্মু বলতে লাগলো, আমার ছেলে এত সুন্দর করে হাসতে পারে, আমি জানতাম না। এত সুন্দর হাসি, এভাবে মুখে রেখেছিল। আজ আমার অনেক ভালো লাগছে, পরিবারটা আর হাসি খুশি লাগছে। ওদের হাসিতে যেন পুরো বাসা আলোকিত হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করে সারা জীবন এমন যেন আমাদের ফ্যামিলিটা হাসি খুশি থাকে। সবাই কথা বলতে লাগলো। আরাফ ইনায়াকে খাইয়ে দিতে লাগলো আর কথা বলতে লাগলো। থাকো জামাই বউ, ভালো সময় কাটাও। আমি যাই, অফিসে চলে যাই। ভাবি অফিসে যেতে হবে। ওইটা তোমার জামাই আর ভাবির অফিস, তো এত ভেবে লাভ নাই। থাকো, সময় কাটাও, আমি গেলাম। ভাবি ফাইলগুলো জমা দেওয়া লাগবে। তুমি অফিসে যাও, সন্ধ্যা তো আসবে তাই না? হ্যাঁ। ওকে যাও। এনে চলে গেল। আরাফ পানি খেয়ে হাত ধুয়ে প্লেট ধুয়ে রুমে চলে গেল। এনে রেডি হয়ে নিতে লাগলো। আরাফ পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে কিস করতে ইনে চমকে উঠলো। আরাফ নিজের দিকে ঘোরালে ইনায়ের ঠোঁটে আলতো করে কিস করে বলল, মন খারাপ করো না, আমি সন্ধ্যায় চলে আসবো, আর রেডি থেকো। ইনে কথাটা বলে হাসি দিলে আরাফের মুখে হাসি ফুটে উঠলো। আরাফ ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, এই গোলাপি ঠোঁটগুলো এত মিষ্টি কেন বউ? আমার জামাই খাচ্ছে তাই মিষ্টি হয়ে গেছে মনে হয়। তাই? তাহলে আসো আবার একটু মিষ্টি মুখ করি। ফাজিল পোলা, ছাড়ো, অফিসে যেতে লেট হচ্ছে। ইনে আরাফকে সরিয়ে দিলে আরাফ অসহায় ভাবে তাকাতে ইনায় ফ্লাইং কিস দিয়ে বলল, আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু। সাবধানে যাও জান। ইনে চলে গেল। বিকালের দিকে আরো সাফিয়া আসলো। আরাফকে দেখে বলো, আব্বু আমরা কিন্তু ঘুরে ওড়াবো, অনেক বাতাস উঠেছে। এই সময়? হ্যাঁ, আমরা ফ্রেশ হয়ে আসি। তুমি ছাদে যাও, আমরা আসছি। খেয়ে তো নিবে নাকি? খাবো না। খাবার না খেলে কাউকে নিয়ে খেলতে যাবি না আরাফ। আগে খাবার খাবে, তারপর যত খেলা আজ খেলা হবে। দাদিমা, তুমি শত্রুতা কেন করছো আমাদের সাথে? ছোট আব্বু, দাদুর কথা শুনো না, আমরা পরে খেয়ে নিব। আসো, আমরা ঘুড়ি উড়াই। না, খাবার না খেলে আমিও খেলবো না। ওকে, খাবো। দাদিমা তাড়াতাড়ি খাবার দিও, আমরা খেয়ে ফেলতে যাব। ওকে। আরো সাফিয়া চলে গেল। দুজন ব্যাগ রেখে ফ্রেশ হয়ে নিল। আরাফের আম্মু বলল, ওরা না খাইলে যাবে তার সাথে। ইনায়া রুহি যদি শুনে খাই নাই, দুইজনকে ধরে মাইর দেওয়া শুরু করবে। কি মারে? দুইটাই বদমাইশ। আস্তে আস্তে বুঝে যাবি। খাবার কথা শুনলে মনে হয় ওদের শত্রুর সাথে দেখা করতে বলা হচ্ছে। দাদিমা? হ্যাঁ, আসো দুইজন, আমি খাওয়াই দেই। না, তুমি খাওয়া দিলে মাম্মা বকা দিব। বকা কেন দিবে? হাত দিয়ে খাওয়া শেখা ভালো, এই জন্য তুই আবার অন্যভাবে নিস না। আরাফের আম্মু খাবার বেড়ে দিলে দুজন বসে থেকে খেতে লাগলো। আরাফের আব্বু রান্নাঘরে গেলে দুজন তাড়াতাড়ি করে ডাস্টবিনে পলিথিনের ভেতরে খাবার অর্ধেক ফেলে দিল। আরাফ চোখ বড় বড় হয়ে গেল। দুজন আগের জায়গায় বসে খেতে লাগলো। আরাফের আম্মু বলে ওঠে, আহ, এভাবে হাত দিয়ে খেতে হয়। আজকে তোমার আম্মুরা জানলে অনেক খুশি হবে। আরো সাফিয়া হাসি দিল। দুজন খেতে লাগলো। কিছুটা খেয়ে বলে,
আমি আর খাবো না, আমার পেট ভরে গেছে। আমারও পেট ভরে গেছে। আচ্ছা যাও, হাত ধুয়ে নাও। দুজন হাত ধুয়ে আরাফের কাছে এসে বলল। আব্বু চলো। আরাফকে টেনে নিয়ে যেতে লাগলো। দুজনের সাথে ছাদে গিয়ে আরাফ ঘুড়িতে সুতা লাগিয়ে দিয়ে একটু চেক করে রেখে দিল। আরাফকে বসে পড়তে দেখে আরশ বলে ওঠে, আব্বু ঘুড়ি উড়াও। বসলে কেন? ইচ্ছে নাই? আব্বু প্লিজ উড়াও না। ঘড়ি উড়ানোর কি দরকার? সব প্রস্তুতি করা হয়েছে, এখন ফেলে দাও। আব্বু এসব কি বলো? ঘুড়ি যদি না উড়িয়ে ফেলে দেয় তাহলে এসব কিনে কি লাভ হইল? তুমি খাবার নিয়ে খাবার না খেয়ে অর্ধেক ফেলে দিলে, এতে তোমার পেট ক্ষুধা ঠিক থেকে গেল। শুধু শুধু নামে বললে খাইছো। তেমন আমিও ঘড়ি কিনে দিয়েছি, সুতা লাগিয়ে দিয়েছি, এখন ফেলে দাও। উড়িয়ে কি হবে? ওইটা উড়ালে তো তোমরা মজা পাবে। তেমন ভাত যদি খেতে সবগুলো, তাহলে অবশ্যই তোমাদের পেট ভরতো, শক্তি হইতো। আর যে খাবার ফেলে দিলে, ওই খাবার কতজন পায় না, না খেয়ে জীবন পার করছে, আর তোমরা পেয়ে সেটার অবহেলা করো। যাই হোক, থাকো, নিতে যাই। আরাফ নিচে চলে যেতে নিয়ে সাথে সাথে আফিয়া আরশ গিয়ে আরাফের পা ধরে বলল, আব্বু, আমরা আর এমন করব না। আজ থেকে আমরা আর খাবার ফেলে দিব না। আমরা এখন থেকে নিয়মিত খাবার খাবো, আর দুষ্টুমি করব না, প্রমিস। হ্যাঁ আব্বু, প্রমিস। আরাফ খুশি হয়ে দুজনকে তুলে কপালে চুমু দিয়ে ঘুড়ি উড়াতে লাগলো। দুজন খুশিতে লাফালাফি করতে লাগলো। 8টার দিকে ইনায়া রুহি বাসায় আসলো। আরশ আফিয়াকে পড়তে বসতে দেখে দুইজন অবাক হয়ে বলল, ফাঁকিবাজগুলো পড়তে বসেছে, ভাবা যায়। আজকে আর ওদের কেউ বকা দিবে না। ওরা আজ পেট ভরে খাবার খেয়েছে। খেলাধুলার পরে দুইজন একাই পড়তে বসেছে। বাবা, এত পরিবর্তন কেমনে? ছোট আব্বুকে আমরা প্রমিস করছি, এখন থেকে সবকিছু ভালোভাবে করব। ও আচ্ছা, গুড। তোমরা জানো তোমাদের আব্বু কিন্তু সবসময় ফার্স্ট হইতো। তোমরা কিন্তু রেজাল্ট খুব খারাপ করছো, দুজনই দ্বিতীয় হয়েছো। এবার ফার্স্ট হবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। বাহ, অনেক উন্নত হচ্ছে দেখছি। তা আপনার বাবা কোথায়? রুমে আছে, বই পড়ো। এই এত বই কেমনে পড়ে? ছোটবেলায় অভ্যেস, মীরা আর ওর লাইব্রেরি ছিল। ইনায়া আর কিছু না বলে চলে গেল। ইনায়া রুমে প্রবেশ করতে দেখে আরাফ ব্যালকনিতে বসে বই পড়ছে। ইনায়া ব্যাগ রেখে ওয়াশরুমে গোসল করতে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে সোজা আরাফের সামনে গেল। আরাফ মিষ্টি করে হাসি দিয়ে কিছু বলবে, সাথে সাথে ইনায়া আরাফের বই নিয়ে আরাফের কোলে বসে গলা জড়িয়ে ধরে বলল, তোমাকে অনেক মিস করছি। শুধু মনে হচ্ছিল কখন বাসায় যাব আর তোমার কোলে বসে গল্প করব। আরাফ ইনায়ের কথা শুনে মিষ্টি করে হাসি দেয়। ইনায়াকে জড়িয়ে ধরে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। ইনায়া আরাফের মাথার পেছনে শক্ত করে ধরল। সমাপ্ত। Triple kill. Let's shoot.